So, hello everyone. Welcome to Philosophy. Let's ask why. আমি এম আবরার মোহিত from Mechanical 918. আমার সাথে আরো দুজন হোস্ট আছে. I'll welcome them to introduce themselves. Shiat and Fardin, please. আমি মাসিয়াত from Civil 18. আমি ফারদিনুর from Civil 18. All right. So, আজকে আমাদের আলোচনা the trolley problem নিয়ে. আমরা ইতোমধ্যেই এই প্রবলেমটা নিয়ে বুয়েটের ইন্টারনাল বিভিন্ন গ্রুপে পোস্ট করেছিলাম পোল আকারে, যে হচ্ছে এই সমস্যাগুলো কি কি সমাধান হতে পারে সেগুলো নিয়ে মানুষের মতামত নেওয়ার জন্য। তো আজকে হচ্ছে সেই মতামতগুলো মানুষ দিয়েছেন, সেগুলো নিয়ে কথা বলবো, পাশাপাশি আমাদের নিজেদের কিছু ইনপুট দেওয়ার থাকলে সেগুলো নিয়ে কথা বলবো। তো আশা করি একটি ভালো ডিসকাশন পাবো আমরা। তবে কিছু কথা বলে রাখি, আমরা সবাই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এগুলো নিয়ে হয়তো খুব ডিপ নলেজ আমাদের নেই। সিম্পলি আমাদের নর্মাল আগ্রহ বা ইন্টারেস্ট থেকে আমরা এগুলো নিয়ে একটু পড়াশোনা করি বা ইউটিউবে ভিডিও দেখি, গুগলে সার্চ করি। সো কারো কোনো ধরনের সাজেশন বা কারেকশন থাকলে প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবেন, ফেসবুক লাইভে যে কমেন্ট বক্স আছে ওখানে জানাবেন। এবং পাশাপাশি এটাও বলে নি, কখনো যদি এমন মনে হয় যে কোনো টার্মিনোলজিতে সমস্যা হচ্ছে, আমরা এমন কোনো কথা বলছি যেটা বুঝতে সমস্যা হচ্ছে, এটা অর্থ বুঝতে সমস্যা হচ্ছে, প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো আর দেরি না করে আমরা আসলে আজকের যে মূল আলোচনার বিষয় প্রবলেম, এটা নিয়ে এটা নিয়ে কথা বলা শুরু করব। সো আমি I request Fardin to introduce the trolley problem. তো আমরা ইন্টারনাল গ্রুপে যে পোস্টটা দিয়েছিলাম, পোস্টটা অ্যাকচুয়ালি এমন ছিল যে আপনি একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন, ব্রিজের নিচ দিয়ে একটা রেল লাইন ধরে ছুটে আছে একটা ট্রেন, ব্রিজ পেরিয়ে একটু সামনেই রেল লাইনের উপর 5 জন মানুষ হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। এখন আপনি যদি কিছু না করেন তাহলে 5 জনের মৃত্যু নিশ্চিত। ব্রিজের উপরে আপনার হাতের নাগালে একটা সুইচ আছে, যা চাপলে ট্রেনটি বিকল্প একটা ট্রাক ধরে এগিয়ে যাবে, কিন্তু সেই ট্রাকে অন্য একজন মানুষ একইভাবে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। এখন আপনার কাছে দুইটা অপশন আছে। এক হচ্ছে আপনি কিছুই করবেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, ফলে ট্রেনটি তার নির্ধারিত গতিপথে এগিয়ে যাবে এবং 5 জন মানুষ মারা যাবে। অথবা 2, আপনি সুইচটি চেপে তার ভাগ্যের উপর হস্তক্ষেপ করতে পারেন, ফলে ওই 5 জন রক্ষা পেয়ে যাবে, কিন্তু ভিন্ন একজন মানুষ মৃত্যুবরণ করবে। এবং আমরা যখন ইন্টারনেট গ্রুপগুলো থেকে পোস্টে এই পোলটা দিয়েছিলাম, তখন আমাদের বেসিক্যালি দুটো অপশনে দিয়েছিলাম, 1 অথবা 2। কিন্তু এবং যেটা দেখা যায় যে বেশিরভাগ মানুষ যেটাতে কনসেন্ট দেয় সেটা তার অপশন 2 ইউজ করবে, যেটা এবং যাতে ভোটের পরিমাণ পড়েছিল 139টা, আর অপশন 1 ইউজ করবে এরকম ভোট ছিল 72টা। এখন আপনারা বুঝতেই পারছেন যে সবাই যেটা রাইট মনে করছে সেটা অ্যাকচুয়ালি এরকম যে আমি সেভ করব, ভাগ্যের উপর আমি ছেড়ে দিব না, বরঞ্চ আমি ভাগ্যের উপর হস্তক্ষেপ করব এবং আমি 5 জন মানুষকে বাঁচিয়ে 1 জন মানুষকে মেরে ফেলবো। তো বেসিক ট্রল প্রবলেমের ক্ষেত্রে এটা বেশিরভাগ মানুষ যেটাতে কনসেন্ট দিয়েছে। এছাড়া আমরা ভিন্ন ভিন্ন অপশন পেয়েছি, যেটাতে আমরা পরবর্তীতে আস্তে আস্তে কথা বলবো। এখন প্রথম ব্যাপারটা এখন আমরা চিন্তা করি, যখন আপনার যেরকম একটা অপশন থাকে যে আপনি দাঁড়িয়ে আছেন, দুইটা অপশন থাকে, আপনি হস্তক্ষেপ করতে পারেন অথবা হস্তক্ষেপ করতে পারেন না। মানুষের রিজনিং গুলা কি কি থাকে? প্রথম ব্যাপার আমি যদি অপশন 1-এর দিকে তাকাই, অপশন 1-এ যেটা হয় যে আমি অ্যাকচুয়ালি কিছু করবো না। কেন করবো না? আমি করবো না এই কারণে যে আমি যদি এই সুইচটা টিপি তাহলে যেটা হবে, একজন মানুষ মারা যাবে, সুইচ না টিপলে 5 জন মারা যাবে। কিন্তু প্রবলেম যেটা যে আমি যখন সুইচ টিপবো তখন যেটা হয় যে আমি ওই সুইচ টিপতেছি, অর্থাৎ নিজেতে সুইচ টিপার মাধ্যমে আমি কর্মটাতে সক্রিয় অংশগ্রহণ করতেছি। কিন্তু যখন আমি সুইচ টিপতেছি না, 5 জন মারা যাচ্ছে, এখানে আমি সক্রিয় অংশগ্রহণ করতেছি না। এটা প্রাকৃতিকভাবে ঘটার কথা। ফলে অপশন 1 যখন আমি চুজ করি তখন রিজনিং এইটা থাকে যে আমি মৃত্যুটা নিজ হাতে নিচ্ছি না। নিজ হাতে না নিয়ে যেটা হয় যে আমরা একরকম মেন্টাল পিস পাই, যে হয়তো মানুষটা মরছে কিন্তু এটা আমার সরাসরি হাত ছিল না। আমরা নিজেকে এটা বুঝাই যে আমার আসলে করার কিছু নাই, দুইটাই অপশন ছিল, মানুষ মরতই, আমি নিজের হাতে রঞ্জিত করতেছি না। এখন এটা যেটা প্রাকৃতিকভাবে ঘটার কথা সেটাই ছিল। অপশন 2 এর ক্ষেত্রে যেটা হয় যে যখন আমি অপশন 2 চুজ করি, এর অর্থ এই কারণে যে আমরা মনে করি না, যেহেতু আমার চোখের সামনে একটা ঘটনা ঘটছে, যদিও আমাকে একজনকে মারা লাগে, কিন্তু আমার চোখের সামনে 5 জন মানুষের মৃত্যু দেখার যে ভয়াবহতা বা যেই ইম্প্যাক্ট আমি মনে করি, সেই ইম্প্যাক্ট থেকে একজন মানুষকে নিজের হাতেও যদি মারতে হয়, সেখানে যদি 5 জন মানুষ বেঁচে যায়, এই ইম্প্যাক্টটা আমার কাছে বড়। অর্থাৎ এই যে একজন অপেক্ষা 5 জনের একটা দ্বন্দ্ব চলে আসে, অর্থাৎ আমি একজনকে বাঁচাবো না 5 জনকে বাঁচাবো। একজনকে বাঁচাতে হলে
আমাকে কিন্তু কিছু করা লাগতেছে না, আমি প্রকৃতির উপর তখন দায়টা ছেড়ে দিই। কিন্তু যখন আমি 5 জনকে বাঁচাই তখন আমার একজনকে মারার কাছে সক্রিয় অংশগ্রহণ করা লাগে। এখন এই যে সক্রিয় অংশগ্রহণের ব্যাপার বা প্রকৃতির উপর দায় ছাড়া যে ব্যাপার, এটা নিয়ে কিছু বেশ মজার এক্সটেনশন আছে, যেটা নিয়ে হচ্ছে মোহিত কথা বলবে। আচ্ছা, সো আমরা একদম এইটার ডিটেলসে যাওয়ার আগে আরো কিছু জিনিস নিয়ে সামনে আলাপ করবো, সেগুলো একটু সামারি দিয়ে নিই। সো এই ট্রলি প্রবলেমের যে বেসিক ভার্সনটা নিয়ে আমরা কথা বললাম এতক্ষণ, এইটা হচ্ছে ফিলোসফার ফিলিপা ফুড 1976 সালে সম্ভবত ডকুমেন্ট করেন, এবং এরপর থেকে এই প্রবলেমটারই বিভিন্ন ভার্সন আমরা দেখতে পাই। সো এই ফিলোসফিক্যাল কোয়েশ্চেন গুলোকে আরো কমপ্লিকেট করে দেখানো। তো তার মধ্যে খুবই ফেমাস একটা ভার্সন হচ্ছে দ্য ফ্যাটম্যান ভার্সন, বা অনেক সময় এটাকে দ্য ব্রিজ ভার্সনও বলা হয়। তো এই ফ্যাটম্যান বা ব্রিজ ভার্সনটার আইডিয়াটি এমন যে ট্রেনটা আগের মতোই একটা ট্র্যাক ধরে চলছে, এবং ওই ট্র্যাকে 5 জন মানুষকে হয়তো বেঁধে রাখা হয়েছে। তো ওই ট্রেন ট্র্যাকের উপরে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের উপরে আপনি দাঁড়িয়ে আছেন এবং আপনার সাথে আরেকজন খুবই বিশালকায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। তো আপনি চাইলে কিছু না করতে পারেন আগের মতোই, তাতে করে কি হবে, ট্রলিটি, আমরা ট্রেন না বলে ট্রলি বলি যেহেতু মূল এক্সপেরিমেন্টের ট্রলি প্রবলেম বলা হয়। তো এই ট্রলিটি এগিয়ে গিয়ে 5 জনকে মেরে ফেলবে। আপনি একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনার সামনে যে বিশালকায় মানুষ দাঁড়িয়ে আছেন তাকে ধাক্কা মেরে ফেলে ওই ট্রেন ট্র্যাকের উপর ফেলে দিতে পারেন। এতে করে যেটা হবে, ওই ট্রলিটা ওই মানুষের ধাক্কা খেয়ে একসময় থেমে যাবে। এতে করে ওই 5 জন মানুষ বেঁচে যাবে, কিন্তু এই যে মানুষকে আপনি ধাক্কা মেরে ফেলে সে মৃত্যুবরণ করবে। আমাদের কনক্লুশন দুইটা প্রবলেম প্রায় একই রকম, কিন্তু এইখানে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স দেখা যায় মানুষের মতামতে। যখনই আমরা এই ফ্যাটম্যান ভার্সনে চলে আসি তখন দেখা যায় মানে অ্যান্সারটা পুরোপুরি উল্টে যায়। মূল ট্রলি প্রবলেমে এর আগে বিভিন্ন এই থট এক্সপেরিমেন্টটা মানুষকে দেওয়া হয়েছে, দেখা যায় কি যে 90% মানুষই বলে যে 5 জনকে বাঁচাবে, 10 জন মানে 10% মানুষ বলে হচ্ছে হয়তো বা আমি এখানে হাতি দিব না, একজন বাঁচুক 5 জন বাঁচুক। কিন্তু যখন আমরা ফ্যাটম্যান ভার্সনে চলে আসি সেই এক্সপেরিমেন্টে দেখা যায় যে ইউজুয়ালি মানুষ 90% মানুষই বলে সে কিছু করবে না, সে সেই মানুষটাকে ধাক্কা দিয়ে ফেলবে না, বরং মানে সে এই যে মানে এখানে একটা ইমোশনাল কানেকশন মানুষ ফিল করতে পারে, তাই তো? সো এইটার ডিটেলস আমরা একটু পরে যাব। তার আগে আরো একটা সিমিলার ভার্সন আছে যেটাকে হচ্ছে ডক্টরের ভার্সন বলা হয়, যে একটা ডক্টরের সামনে এই ধরনের সিচুয়েশন সে কি কেমন কাজ করবে। তো সেটা নিয়ে কথা বলার জন্য ওয়েলকামিং মাসিয়াত। আচ্ছা, আমরা এই লং ডিবেটেড ট্রলি প্রবলেমের আরো একটা কমপ্লিকেটেড ভার্সন নিয়ে চিন্তা করি, সেটা হচ্ছে ডক্টর পেশেন্ট ভার্সন। তো ধরা যাক আপনি একজন ডক্টর, আপনার কাছে হচ্ছে 5 জন পেশেন্ট আছে যাদের খুবই শীঘ্রই অর্গান ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন। একজনের হয়তো লিভার, একজনের হয়তো হার্ট, একজনের হয়তো অন্য কিছু। তো আপনার কাছে হচ্ছে তখনই একজন সুস্থ পেশেন্ট আসলো যার হচ্ছে গিয়ে সবগুলো অর্গান ওয়ার্কিং। তো এখন আপনি হচ্ছে যেটা করতে পারেন, আপনার মনে হয় আপনি যদি এই লোকটিকে মেরে ফেলেন এবং হইতেছে গিয়ে তার 5টা অর্গান নিয়ে আপনি হচ্ছে ওই 5টা রোগীকে দিয়ে দেন, তাহলে তো একজনের বদলে 5 জনের জীবন বাঁচবে। তাহলে আপনার কি উচিত যে এই কাজটা করা, একজনের বদলে 5 জনের জীবন বাঁচানো? এখন আপনারা বলতে পারেন যে সবার যেটা একদম ইনটুইটিভ মোরাল রিজনিং কাজ করে সেটা হচ্ছে যে আমাদের কখনোই একজনকে মারা উচিত না। আর যেটা আপনি বলতে পারেন যে না, আমি কেন হস্তক্ষেপ করব না, কারণ আমি যদি ওই একজনকে মেরে তার 5টা অর্গান আলাদা করে অন্য 5 জনকে ট্রান্সপ্লান্ট করি তাহলে তো বিনিময়ে 5 জনের জীবন বাঁচতেছে। এবং ডাক্তার হিসেবে এটাই কি আমার রেসপন্সিবিলিটি না যে আমি হচ্ছে গিয়ে আমি হচ্ছে রোগীদের জীবন বাঁচাবো? তো এখন এখানে হচ্ছে গিয়ে এরকম একটা পোল ক্রিয়েট হইতে পারে যে মানুষ বলতেছে যে আমি কাউকে মারবো না, ওই 5 জন হচ্ছে ন্যাচারালি মারা যাচ্ছে, সে হচ্ছে মারা যাক, আর একজন বলতেছে যে না আমি একজনকে মারবো। তো এইখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যারা বলতেছে যে আমি হচ্ছে গিয়ে 5 জনকে মারবো কারণ ইট ইনক্রিজেস দ্য নাম্বার অফ পিপল হু আর গেটিং টু লিভ, এইখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যখন আপনি এই জিনিসটা করেন তখন সাপোজ আপনি হচ্ছে একজনকে মেরে ফেললেন, মেরে হচ্ছে গিয়ে 5 জনকে বাঁচালেন। তো এইখানে প্রথমত আপনার মনে হলো যে কনসিকুয়েন্সিয়ালিস দিক থেকে, মানে পরিণামের দিক থেকে আপনার একজনকে মারাটা ভালো হলো কারণ 5 জনের জীবন বেঁচে গেল। তো এই যে একটা ফিলোসফিক্যাল
থট বা স্কুল, এটা ফিলোসফিক্যাল থট, ওই জিনিসটাকে একটা এথিক্যাল থিওরি, এটাকে হচ্ছে গিয়ে বলা হয় ইউটিলিটেরিয়ানিজম। যেখানে হচ্ছে গিয়ে মেইন স্লোগানটা ছিল, যখন এটা প্রথম জেরেমি বেনথাম নিয়ে আসেন, মেইন স্লোগানটা ছিল এরকম যে গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দ্য গ্রেটেস্ট নাম্বার। তো এখানে হইতেছে গিয়ে আমাদের মনে হচ্ছে যে ইউটিলিটেরিয়ান ভাবে এটা হচ্ছে ঠিক আছে, কারণ হচ্ছে 5 জন এখানে হচ্ছে গিয়ে বেঁচে থাকতে পারতেছে আর একজন হচ্ছে বেঁচে থাকতে পারতেছে না। আর 5 জনের সাথে সংশ্লিষ্ট মানুষের জীবন যেহেতু আরো বেশি, সেহেতু একজনের বদলে আমি যদি 5 জনকে বাঁচাই, তাহলে হচ্ছে নাম্বারের দিক থেকে অবশ্যই বেশি মানুষ হ্যাপি থাকতেছে, এবং আমাদের ডিসিশনের দিক থেকে এরকম ডিসিশনই মেক করা উচিত। তো তখন হচ্ছে গিয়ে আর যারা হচ্ছে একজনের ডিবেটটাতে আসে যে না আমি কাউকে মারবো না, আচ্ছা, সো মাসিয়া মোস্ট প্রবাবলি ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। সো তাহলে মানে আমরা এখন 3টা ভার্সন দেখলাম, খুবই বেসিক, যে ট্রলি প্রবলেমকে ধীরে ধীরে কিভাবে আরো কমপ্লিকেট করে নিয়ে চলে যাওয়া যায়। এবং আমাদের এই বুয়েটের গ্রুপগুলোতে যে আমরা পোস্টগুলো করেছিলাম, সেইখানেও অ্যাকচুয়ালি আরো অনেকগুলো ভার্সনের সাজেশন এসেছে, আমার কমেন্ট বক্সে অনেকে অনেকগুলো ভার্সন নিয়ে কথা বলেছে। তো সেগুলো সবগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সো একদম সেই মানে ফিলোসফিক্যাল আলাপে প্রবেশ করার আগে আমার যেটা মনে হয় যে 2টা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া দরকার। 1 নাম্বার হচ্ছে, আসলে আমরা এই ধরনের চিন্তা কেন করব, তাই না? তো আমরা যখন কারেন্ট স্টুডেন্টস অফ বুয়েট গ্রুপটিতে এই পোস্টটা দিয়েছিলাম আমরা, তখন মানে পোল হিসেবে দেওয়া হয়েছিল। সো 2টা অপশন ছিল, অপশন 1 আর 2। সো সেইখানে অ্যাকচুয়ালি পোল আরো অ্যাড করা যায়। সো অনেকেই হচ্ছে মানে এই পোলটা অ্যাড করেছিল, যে মানে কেউ একজন এই পোলটা অ্যাড করেছিল যে এইসব কল্পনা আমরা বাদ দিব। ওকে, এন্ড ইন্টারেস্টিংলি ইনাফ এই পোলটাতেই সবচেয়ে বেশি ভোট এসেছে, মানে এই অপশনে সবচেয়ে বেশি ভোট এসেছে। সো আমি এখন আপনাকে কনভিন্স করার চেষ্টা করব যে কেন এইসব কল্পনা বাদ দেওয়া উচিত না, এইসব মানে কল্পনা আসলে করা উচিত। ওকে, সো আমাদের রিয়েল লাইফে হয়তোবা এক্স্যাক্টলি এই সিচুয়েশন আমাদের ফেস করতে হয় না, কিন্তু এখানকার যে আন্ডারলাইন প্রিন্সিপালটা নিয়ে আমরা কথা বললাম, এই যে আমরা বেশি মানুষকে বাঁচাবো নাকি আমার একটা মোরাল প্রিন্সিপালকে মেনে চলবো, এই ধরনের ডিলেমা আমাদের ডে টু ডে লাইফে অনবরতই ফেস করতে হয়। এবং শুধু আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, এই ধরনের ঘটনা আসছে। যেমন হচ্ছে একটি কেস নিয়ে আমরা সামনে কথা বলবো, সেটা হচ্ছে ডাডলি অ্যান্ড স্টিফেন্স ভার্সেস দ্য কুইনের কেস, যেখানে 2জন মানুষ নিজের বেঁচে থাকার জন্য আরেকজন মানুষকে খেয়ে ফেলে। ওকে, সো এই ধরনের কেসগুলো কিন্তু সত্যিকার অর্থে ঘটছে। এবং আপনি যদি পলিসি মেকিং এর চিন্তা করেন, যে আপনার দেশে আপনি ধরেন বাংলাদেশে যখন রোহিঙ্গা ক্রাইসিস তৈরি হলো, তখনও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন গুলো চলে আসে, যে আপনি দেখেন আপনি একটা মানুষের জীবন বাঁচানোর জন্য তাকে আপনার দেশে স্থান দিচ্ছেন, কিন্তু এতে আদতে আপনার দেশের ক্ষতি হতেই পারে। তো আপনি কোন মানে ক্ষতিটাকে বেশি গুরুত্ব দিবেন, নাকি হচ্ছে মানুষের জীবনকে বেশি গুরুত্ব দিবেন? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা বারবার সম্মুখীন হই। আমরা এই ধরনের প্রশ্নের উত্তরে ভোট দিতে পারি। সো আমাদের কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিতে হয় বা এই ধরনের ভোট দিতে হয়। সো এই যে ডিসিশন মেকিং প্রসেস, ডিসিশন মেকিং অ্যাবিলিটি, এটিকে যদি আমি শানিত করতে চাই, তাহলে কিন্তু আমার এই ধরনের প্র্যাকটিস গুলো, এই ধরনের থট এক্সপেরিমেন্ট গুলো করা প্রয়োজন। এবং এটি জিনিস বোঝার চেষ্টা করুন, আপনি যখন নিজের ডিসিশন নিজে ভালো মতো নিতে না পারেন, তখন আপনার হয়ে অন্য কেউ এই ডিসিশন নিয়ে দেয়। এটা কিন্তু আমরা মনে করি খুবই প্রবলেম্যাটিক। অ্যাজ এ হিউম্যান বিইং আমাদের নিজের এজেন্সি আছে, আমরা নিজের সিদ্ধান্ত নিজে নিই, তাই তো? এটা কিন্তু আমাদের মানুষ হিসেবে সবচেয়ে মর্যাদার আসনে বসায়। তো সেই মর্যাদার আসনে মানে নিজের প্র্যাকটিস গুলো ঠিক মতো করতে গেলে অবশ্যই নিজের ডিসিশনটা কিভাবে নিচ্ছি সেটা সম্পর্কে আরো ভালো জ্ঞান থাকা দরকার। এবং এটা মানে মজার ব্যাপার, এই যে এক্সপেরিমেন্টটা ট্রলি প্রবলেম নিয়ে কথা বলছি, এইটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এক্সপেরিমেন্ট করেছিল ভিসস। এবং সে হচ্ছে মানে এমন সেটআপ তৈরি করেছিল যাতে একদম প্র্যাকটিক্যালি মানুষকে বিশ্বাস করানো হয় যে সে আসলেই সুইচ টিপলে একজন মানুষ মারা যাবে, সুইচ না টিপলে 5জন মানুষ মারা যাবে। এরকম একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল ভিসসের মাইন্ড ফিল্ড নামক একটা সিরিজে, ইউটিউবে পাবেন আপনারা, মাইন্ড ফিল্ড দেখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো সেইখানে দেখা যায় যে অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষ রিয়েল টাইমে ফ্রোজেন হয়ে যায়। অর্থাৎ তারা যদিও প্র্যাকটিক্যালি চিন্তা করছে, সে হয়তো মাথায় চিন্তা করছে আসলে আমার 5জনকে বাঁচানো উচিত, 5জনকে বাঁচানো মানে আসলে অথবা 5টা পরিবারকে বাঁচিয়ে দেওয়া, কিন্তু দেখা যায় সে আসলে রিয়েল টাইমে সিদ্ধান্ত নিতে হিমশিম খায়। সে আর কোনো সিদ্ধান্ত নিতেই পারে না। দেখা যাচ্ছে যদিও তার সিদ্ধান্তটা থাকে যে আমি 5জনকে বাঁচাবো, তাও সে সুইচটি টিপতে ব্যর্থ হয় এবং দেশে 5জন মারা যায়। এই যে যখন আমার আসলে রিয়েল লাইফে সিচুয়েশন গুলো তৈরি হতে পারে, তখন আসলে যে আমার নিজের সিদ্ধান্তে কনসিস্টেন্ট থেকে অ্যাকশন নেওয়া, সেই কনসিস্টেন্সির জন্য আসলে আমাদের এক ধরনের প্রিপারেশন দরকার, এক ধরনের মেন্টাল
এক্সারসাইজ দরকার। সেই জন্য আমাদের এসব নিয়ে চিন্তা করা খুবই জরুরি। সো এইখান থেকে সো এই থার্ড অপশনের মানে হচ্ছে আরেকটু মানে ইন্টারেস্টিং কিছু অপশন ছিল, সেগুলো একটু আমি পড়ে শুনি। সো প্রথমে তো এটা অনেকে বলেছেন যে এইসব কল্পনা বাদ দেব। এরপরে একটি অপশন সবচেয়ে বেশি ভোট পেয়েছে, সেটি হচ্ছে শতরঞ্জ 16 এর দৃষ্টি আকর্ষণ করব। আই গেস দ্য সেন্টিমেন্ট ইজ সেম, যে এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। তো শতরঞ্জ 16 কে রাখি। আচ্ছা, তো এরপরে হ্যাঁ এরকম অনেক কমেন্ট এসেছে। ওকে, আর একটা খুবই মানে নোটিস করার মতো কমেন্ট মানে একটা অপশন ছিল, সেটা হচ্ছে 5 জন মানুষ মারা যাওয়ার ভিডিও করব এবং ফেসবুকে আপলোড দিব। এটা কিন্তু মানে যদিও দুঃখজনক, কিন্তু এটা কিন্তু খুবই বাস্তবসম্মত একটি কথা। কারণ আমরা আমাদের আশেপাশে কিন্তু এটা খুবই দেখছি, রাইট? যে হচ্ছে মানুষ কাউকে হেল্প না করে তখন হচ্ছে দেখা যাচ্ছে ভিডিও করছে। তো এই যে সিচুয়েশন গুলায় অ্যাকচুয়ালি মানুষ জানে না কি করতে হবে, তখন মানুষ হচ্ছে অ্যাকচুয়ালি মোরাল ডিসিশন গুলো নিতে মানুষ ভয় পায়। এই কারণে, কারণ আমার নিজের জীবনের ঝুঁকি থাকলে সেইখানে আমার আরেকজনকে বাঁচানো উচিত কিনা, এই মোরাল ডিসিশনটা নিতে অনেকেই ভয় পায়। তো এই ধরনের ডিসিশনে যে মানুষ ফ্রোজেন হয়ে যাওয়া, এইগুলো থামানোর জন্য অবশ্যই আমাদের এই ধরনের থট এক্সপেরিমেন্ট গুলো করা উচিত। তো এইখানে মাসিয়াতর ফারদিন, কারো কি কোনো মানে কন্ট্রিবিউশন আছে এই ব্যাপারে, যে আসলে কেন এই সমস্যাগুলো নিয়ে আমাদের কেয়ার করা উচিত? আমার কাছে যেটা মনে হয় যে আমরা যখন বলি যে আমরা হচ্ছে কল্পনা করব না বা কল্পনা করে বাদ দিব, বা যখন পোলে অনেক বড় একটা মানুষ যখন বলে যে আমরা শতরঞ্জ 16 দৃষ্টি আকর্ষণ করব, বা পোলে যখন মানুষ বলে যে আমরা ভিডিও করবো ক্যামেরা অন করে, মানে যদি অনেকটা ফানি, বাট আমার মনে হয় যে এখান থেকে মানুষের ইনার যে সাইকোলজি, ওই সাইকোলজি চলে আসে যে আমরা হচ্ছে এই যে অস্বস্তিকর মুহূর্ত গুলা, যে আমার চোখের সামনে 5 জন মারা যাচ্ছে, অথবা আমি হচ্ছে নিজ হাতে 5 জনকে বাঁচাতে একজনকে মেরে ফেলছি, আমরা স্বাভাবিকভাবে এ ধরনের অস্বস্তিকর মুহূর্তগুলা ফেস করতে হচ্ছে ভয় পাই বা অসুস্থ অনুভব করি। আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি যেহেতু এই ধরনের মুহূর্তগুলো ফেস করি না, ফলে যখন হচ্ছে মুহিত যেটা বললো যে যখন আমরা ফেস করি হঠাৎ করে, তখন আমরা ফ্রোজেন হয়ে যাই। তো আমাদের যে মোরাল কম্পাস থেকে বা হচ্ছে আমাদের নৈতিকতার যে চিন্তাটা থাকে, সেই চিন্তাটা সঠিকভাবে করতে পারি না। ফলে যেটা হয় যে আমরা স্কেপটিক হয়ে যাই, পালানোর চেষ্টা করি। এখন এই স্কেপটিসিজমটা যে শুধু এরকম সিচুয়েশনে কাজ করে সেটা না, এই স্কেপটিসিজম আমাদের জীবনে বা দৈনন্দিন জীবনে যে কোনো স্বাভাবিক ডিসিশন নিতে গেলেও কাজ করে। যে ধরনের ডিসিশন গুলোতে মনে করি যে আমরা অস্বস্তিতে পড়তেছি, আমাকে কিন্তু সেটা চুজ করতে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে, যে দুইটা জিনিস আমি করতে চাচ্ছি না বা দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমি চুজ করতে পারছি না, তখন এই ধরনের ডিসিশন গুলো নিতে হচ্ছে আমরা হেজিটেট করি বা হচ্ছে অসুস্থ অনুভব করি, বা আমরা স্কেপ করতে চাই। স্কেপ করার মেকানিজম হিসেবে অনেকে তো ভিডিও করার কথা বলে, বা অনেকে অন্য কাউকে হচ্ছে অথরিটি দিয়ে দেয়, তার হাতে দায়িত্ব তুলে দেয়। এবং অন্য কাউকে অথরিটি দিলে বা হচ্ছে অন্য একটা অথরিটি করে তার হাতে যখন আমি আমাদের নিজেদের জীবনের দায়িত্ব অর্পণ করে দিই, তখন যে পলিটিক্যাল যে পাওয়ার গুলো যে ক্রিয়েট হয়, এবং সেই পলিটিক্যাল পাওয়ার যে অনেক বেশি ব্যালেন্স থেকে বাইরে চলে যায়, এই অনেক রিয়েল লাইফ উদাহরণ হচ্ছে আমরা পরবর্তীতে কথা বলবো। বাট আমার কাছে যেটা মনে হয় যে, এবং আরেকটা এই যে ব্যাপারগুলা আমরা যে হেজিটেট করি, এই হেজিটেট করার একটা উপায় হচ্ছে মানে হচ্ছে কমন একটা উপায় হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো নিয়ে চিন্তা করা। কারণ আমরা যখন চিন্তা করবো অর্থ হচ্ছে যে আমরা যদিও জিনিসগুলো ফেস করছি না, কিন্তু আমাদের ব্রেইন মেন্টালি জিনিসগুলো যে প্রিপেয়ার থাকছে। ফলে যেটা হয় যখন এরকম সিচুয়েশনে আমাদের ডিসিশন মেক করার সুযোগ তৈরি হয়, বা হচ্ছে কোনো সময় আমাকে অসুস্থ মুহূর্তে পড়তে হয়, আমি মেন্টালি অন্য একজন 10 জন মানুষ যারা হচ্ছে এরকম কখনো চিন্তা করেনি, তাদের থেকে মেন্টালি আমি বেশি প্রিপেয়ার থাকি। এবং এটা যে শুধু অস্বস্তিকর মুহূর্ত না, আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো ধরনের ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এখন মজার একটা ব্যাপার হচ্ছে যে বলে হচ্ছে মানুষের শুধু এরকম স্কেপটিসিজমে দেখিয়েছে তা না, মানে বেশ ভালো ভালো কিছু অপশন এসেছে, যেমন অনেকে একটা থার্ড অপশনের কথা বলেছে। তারা বলেছে যে আফটার প্রেসিং দ্য সুইচ আই উড রান টু দ্য অ্যালোন ম্যান অ্যান্ড ট্রাই টু সেভ হিম টু, অর্থাৎ আমি সুইচ টিপার পরে ওই একাকী মানুষটার কাছে যাবো এবং তাকেও চেষ্টা করবো বাঁচানো। এবং আরেকটা কমেন্ট এসেছে যে আমি চেষ্টা করবো যেন 6 জনকে একসাথে বাঁচাতে পারি। এই দুইটা কমেন্টে একটু ডিফারেন্স দেখাই চলো। প্রথমটা খেয়াল করো, প্রথম কমেন্টটা কি বলে যে আমি হচ্ছে সুইচটা টিপবো এবং টিপি একজনকে বাঁচাবো, অর্থাৎ সে যখন একজনকে বাঁচাতে চায় তার আগে কিন্তু সে ডিসিশনটা নিয়ে ফেলেছে যে যদি স্যাক্রিফাইস করতেই হয় তাহলে কিন্তু স্যাক্রিফাইসটা একজন করছে। মানে এই যে আমাদের সাইকোলজি কিভাবে কাজ করে, ডিসিশন মেকিং গুলো হচ্ছে কিভাবে কাজ করে, আমি অলরেডি ডিসিশন নিয়েই নিয়েছি যে আমার কাছে 5 জন বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এবং ওই একজন কম গুরুত্বপূর্ণ, কিন্তু তবুও বরঞ্চ আমার সদিচ্ছা আছে বলে আমি একজনকে তারপরও বাঁচতে চাচ্ছি। কিন্তু আমি কিন্তু অলরেডি তাকে চিন্তা থেকে বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ যদি বাঁচাতে পারি সেটা ভালো, আমি চেষ্টা করব, না পারলে হচ্ছে আমি ততটুকু গিল্টি বা হচ্ছে পাপ অনুভব করব না, বা হচ্ছে ততটুকু অসুস্থ অনুভব করবো না। আর আরেকটা কমেন্ট যেটা ছিল যে থার্ড অপশন, যেটা বললাম
যে আমি 6 জনকে বাঁচানোর চেষ্টা করব। এখন প্রবলেম হচ্ছে যে যেই 2টা কমেন্ট বললাম 2টাই খুব ভালো কমেন্ট মনে হচ্ছে যে সবাইকে আমি বাঁচাতে চাচ্ছি, কিন্তু সিচুয়েশন গুলো এমন ভাবে তৈরি হয় বা পরিস্থিতি এমন যে আমার কাছে কিন্তু কখনো এই 2টা বা 6 জনকে বাঁচানোর অপশন থাকে না বা সুযোগটা থাকে না, বরঞ্চ আমাকে ডিসিশন মেক করতে হয়। এবং এই যে আমরা যে ভালোত্ব আমরা সবাইকে বাঁচাতে চাই, এর আড়ালেও কিন্তু আমাদের স্কেপটিসিজম কাজ করে বা হচ্ছে পলায়নপরতা কাজ করে, যে অ্যাকচুয়ালি কিন্তু দিন শেষে আমি ডিসিশন মেক করতে যে 5 জন বা 1 জনের মধ্যে যে সিদ্ধান্ত আমাকে নিতে হয়, সেই সিদ্ধান্ত আমি দিন শেষে কিন্তু ঠিকই পালাতে চাচ্ছি। এবং এই পালানোর জন্য আমার নিজেকে যে নৈতিকভাবে সঠিক প্রমাণ করা লাগে নিজের কাছে, বা অন্তত নিজের কাছে একটা যৌক্তিকতা রাখা লাগে যে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি কেন নিচ্ছি, তখন আমরা ওটা একটা লেয়ার হিসেবে অ্যাড করি বা একটা স্তর হিসেবে অ্যাড করি যে না, আমি 6 জনকেই বাঁচাবো। অর্থাৎ আমি কিন্তু ডিসিশন মেক করছি না কোনো ক্ষেত্রেই। বাট দ্বিতীয় ক্ষেত্রে আমি যখন 6 জনকে বাঁচানোর কথা বলি বা সুইচ টিপে 1 জনকে বাঁচানোর কথা বলি, তখন আমি নিজের যে পাপবোধ সেটাকে কমানোর চেষ্টা করি। এটাই অ্যাকচুয়ালি, অর্থাৎ 2 ক্ষেত্রে কিন্তু আমাদের পরায়ণপরতাই কাজ করে। এখন এই যে আমরা কথাগুলো বললাম যে এর মধ্যে যে 2টা অপশন, একটা তো ছিল ইউটিলিটারিজম, আরেকটা ছিল ডিওন্টোলজি, বা হচ্ছে অপশনে যে আরো কিছু কথা এসেছিল সেগুলো হচ্ছে পরবর্তীতে হচ্ছে মোহিত কথা বলবে। ওকে, থ্যাংক ইউ ফারদিন। সো এই থার্ড অপশন গুলো নিয়ে আসলে মানে থার্ড অপশন গুলো চমৎকার, এবং আমি বিশ্বাস করি পার্সোনালি যে অ্যাজ আ হিউম্যান বিইং আমাদের সবসময় চেষ্টা করা উচিত এই থার্ড অপশন গুলো খুঁজে বের করার, তাই তো? কিন্তু এমন সিচুয়েশন তৈরি হতেই পারে, রাইট? যখন আসলে আমার থার্ড অপশন নাই তখন কি করব, সেগুলো মানে সেই ধরনের প্রিপারেশনের জন্যই আসলে আমাদের এই থট এক্সপেরিমেন্ট গুলো করা উচিত। এবং এই জন্য আসলে যেমন ফারদিন বললো যে যখন আমি চিন্তা করছি যে একজনের মানে সুইচটা টিপে দিয়ে তারপরে ওই একজনকে বাঁচানোর চেষ্টা করব, আমি অলরেডি জাজমেন্টটা করে ফেলেছি যে 5 জনের লাইফ বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো আসলে এই থার্ড অপশন গুলো বাদ রেখে আমরা এরপরে ইনভেস্টিগেট করব বা কনসিডার করব যে এই 2টা অপশন, যে আমার সুইচ টেপা বা না টেপা, ওকে, বা একটা মানুষকে ধাক্কা দিয়ে ফেলা বা না ফেলা, সেগুলো আসলে কোনটা করা উচিত বা উচিত না। তবে দিন শেষে কিন্তু অবশ্যই অ্যাজ হিউম্যান বিংস উই অলওয়েজ ট্রাই ফর দ্য থার্ড অপশন, তাই না? আমরা যে করেই হোক সবাইকে বাঁচানোর চেষ্টা করতে পারি, দ্যাটস ভেরি কমেন্ডেবল। বাট ফিলোসফিক্যালি এই কোয়েশ্চেনটা আনসার করার জন্য আসলে থার্ড অপশন গুলোকে সরিয়ে রাখতে হবে। তো এখন হচ্ছে আমরা একদম চলে যাই আমাদের মেইন অপশনগুলোতে, এবং মেইন যে ফিলোসফিক্যাল কন্ট্রাডিকশন গুলো তৈরি হয়, যে কন্টেস্ট তৈরি হয় সেগুলো নিয়ে। ওকে, সো এখন হচ্ছে আমাদের 2টা অপশন। 1 নম্বর অপশনে ছিল যে আমরা সুইচ না টিপে জাস্ট প্রকৃতিতে যেটা ঘটতেছিল সেটা ঘটতে দিব, রাইট? সো এইটার হচ্ছে আমরা কিছু কমেন্ট বা হচ্ছে মানুষের যে অপশনগুলো অ্যাড করেছিল মতামত সেগুলো একটু পড়ি। সো একজন বলছেন যে কিছু না করে চুপচাপ দাঁড়িয়ে থাকলে আমি খুনি হব না, কিন্তু ট্রেনের ট্র্যাক বদলে দিলে আমি খুনি হব, তাই নিজের সুবিধার্থে আমি 5 জনকেই মারব। আরেকজন বলছেন যে যেমনে চলছিল তেমনে চলতে দিব, কাউকে বাঁচানোর দায়িত্ব আমার না, সেটার চেষ্টা করা হয়তো ভালো কাজ, কিন্তু কাউকে মারার দায় আমার হোক সেটা চাইব না। এবং আচ্ছা, সো এই 2টা কিন্তু একদম একটা নীতির কথা বলছে, যে আমার একটা নীতি আছে যে আমি কোনো সিচুয়েশনেই কাউকে হত্যা করতে পারি না বা কারো হত্যার কারণ হতে পারি। তো এটা নিয়ে আমরা একটু পরে দেখবো আসলে যে আসলে আমি একজনের হত্যার কারণ হচ্ছি, বাট আমি যদি ওই সুইচটা না টিপি তখন আসলে কি আমি 5 জনের হত্যার কারণ হচ্ছি? তো এই কোয়েশ্চেনটা আমরা এক্সপ্লোর করবো একটু পরে। তার আগে আমরা আসলে এই মোরাল প্রিন্সিপালটা নিয়ে একটু কথা বলবো, যে আসলে আহ এই নীতিটাকে মানে আমরা নীতিটাকে কিভাবে দেখি। এটাকে হচ্ছে মানে ফিলোসফির ভাষায় বলা হয় ডিওন্টোলজি। সো ডিওন্টোলজির শব্দটা ডিওন আসে হচ্ছে ডিউটি থেকে। ডিউটি অর্থাৎ মানে আমার কি কর্তব্য, কোন একটা সিচুয়েশনে কি করা উচিত, এই কনসেপ্ট থেকে। সো ডিওন্টোলজির পার্সপেক্টিভে আমাদের কিছু সার্টেন প্রিন্সিপালস আছে, কিছু রুলস আছে, যে রুলগুলো আমার সবসময় মেনে চলা। ওকে, এবং এই ব্যাপারে আমি কথা বলতে মাসিয়াতকে ইনভাইট করবো, বাট তার আগে একটু আমি আরেকটা অপশন এক্সপ্লোর করতে চাই, যেটা হচ্ছে আমাদের সিএসবি থেকে আসছে। সেটা হচ্ছে ব্রিজ থেকে লাফ দিব, যাতে আমার সিদ্ধান্তের পরিণতি আমার কাছে অন্তত আর ম্যাটার না করে। তো এটা কিন্তু খুবই র্যাডিক্যাল একটা ক্লেম, বাট এই সিদ্ধান্ত কিন্তু মানে এই ধরনের কনক্লুশনে কিন্তু পৌঁছানো সম্ভব যদি আপনি নিজের মোরাল পিউরিটি নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন। ওকে, সো এই ডিওন্টোলজির এটা একটা সমস্যা অ্যাকচুয়ালি। আপনি সবার কথা চিন্তা না করে নিজের মোরাল পিউরিটি নিয়ে, নিজের পবিত্রতা নিয়ে, নিজের ইনোসেন্স নিয়ে বেশি চিন্তা করেন, তাই তো? সো ডিওন্টোলজি নিয়ে ফার্দার আরো কথা বলার জন্য আই ইনভাইট মাসিয়াত।
ওকে, সো ডক্টরের কেসটা থেকে আমরা ডিওন্টোলজি নিয়ে একটু ফার্দার প্রোগ্রেস করতে পারি। এর আগে যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই পর্যন্ত আমরা যতগুলো ভেরিয়েশন নিয়ে কথা বলেছি, এখান থেকে একটা জিনিস খুব ক্লিয়ার যে একটা ফিলোসফি হচ্ছে ডিল করতেছে নাম্বার নিয়ে, যেটা হচ্ছে জেরেমি বেনথামের বিখ্যাত ইউটিলিটেরিয়ানিজম থিওরির মেইন স্লোগান ছিল শুরুর দিকে, যে গ্রেটেস্ট প্লেজার ফর দ্য গ্রেটেস্ট নাম্বার। যে ফার্স্টে যখন আমরা 5 জনকে মারার ডিসিশন নিতেছি, তখনও আমাদের কাছে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন 5 জনকে মারবো না, সরি 5 জনকে না মারার ডিসিশন নিতেছি, তখন আমাদের কাছে লজিকটা হচ্ছে এরকম যে আমরা যখন 5 জনকে মারবো না, তখন 5 জনের সাথে রিলেটেড যত মানুষজন আছে তাদেরকেও আমরা একটা সেফটি দিচ্ছি, তাদেরকে আমরা একটা সিকিউরিটি যে ফিলিংসটা দিচ্ছি ফ্যামিলিকে। ওইটা মিলায় পুরো ব্যাপারটা হচ্ছে এরকম যে একজনের সাথে সংশ্লিষ্ট মানুষের চেয়ে 5 জনের সাথে সংশ্লিষ্ট মানুষের হ্যাপিনেস এবং ইমোশনস এর জায়গাটা বেশি, সব 5 জনকে বাঁচানোটা আমাদের জন্য নাম্বারের দিক থেকে হচ্ছে বেটার। আর একটা জায়গায় যেটা নিয়ে কথা বলতেছে, যেটাকে আমরা বলতেছি ডিওন্টোলজি, সেটা হচ্ছে যে ডিওন শব্দটার অর্থ হচ্ছে কি এথিক্স, এবং এটা হচ্ছে ইউটিলিটেরিয়ানিজম, যেটা হচ্ছে গিয়ে নাম্বার নিয়ে ডিল করে। ওইটার হচ্ছে একটা মেইন অপোজিং এথিক্যাল থিওরি ডিওন্টোলজি। তো ওইটার একজন মেইন ফিলোসফার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিলোসফার্স, জার্মান ফিলোসফার ইমানুয়েল কান্ট। তো ডিওন্টোলজি হচ্ছে বলতেছে যে আমরা যে কাজটা করব সেই কাজটার যে মোরালিটিটা, মানে রাইট রং এর যে জায়গাটা, সেটা লোকেটেড হবে কখনোই পরিণামের উপর না, সেটা সবসময় লোকেটেড হবে যে আমরা যে কাজটা করতেছি ওটা কি ইটসেলফ রাইট নাকি ইটসেলফ রং। মানে একটা কাজ ওইটার ওইটার আমরা কনসিকুয়েন্স পর্যন্ত ওয়েট করব না, ওইটার রাইট রং বিবেচনা করার জন্য একজন মানুষকে মারা হচ্ছে রং। যেমন আমরা ফ্যাটম্যান কেসে দেখি যে ডিওন্টোলজির এথিক্স অনুযায়ী আমরা কখনোই ফ্যাটম্যানকে পুশ করব না, কারণ আমি একজন মানুষকে মারতে পারি না, কারণ একজন মানুষের নিজস্ব রাইট আছে, তার যে এজেন্সিটা আছে, তার যে চয়েস আছে, ওই চয়েসের উপর আমি হস্তক্ষেপ করতে পারি না। এজন্য ডিওন্টোলজিক্যালি দ্যাট ইজ রং। এবং আমরা যদি আবার ডক্টরের কেসে ফেরত আসি, যে আমি একজন ডাক্তার, আমি কি একজনকে মেরে 5 জনকে বাঁচাবো নাকি বাঁচাবো না, তো ওখানে 5 জনকে মারার ব্যাপারটা আবারও ইউটিলিটেরিয়ান। এবং 5 জনকে এইখানে কান্ট একটা খুবই সুন্দর কথা বলে, কান্টের ইউটিলিটেরিয়ানিজমের যে ক্রিটিক, সেটার যে ফার্স্ট ফর্মুলেশনটা, সেটা হচ্ছে বলে যে ইউটিলিটেরিয়ানিজম ইটসেলফ নিজেকে ডিফিট করে। মানে সে যে বলতেছে যে গ্রেটেস্ট প্লেজার ফর দ্য গ্রেটেস্ট নাম্বার, এটা ইটসেলফ নিজেকে ডিফিট করে। তো এটা কিভাবে করে, আমি যদি একজন ডাক্তার হয়ে একজনকে মেরে তার অর্গানগুলো নিয়ে 5 জনকে বাঁচাইও, আমি যে এত কনসিকুয়েন্স বলে চিল্লাচ্ছি যে ওই 5 জনের জন্য এবং তাদের ফ্যামিলির জন্য বেটার হবে, যে স্টেটে আমি নিজে নিজে ডিসিশন নিয়ে একজনকে মেরে ওই অর্গান হচ্ছে 5 জনকে ট্রান্সপ্লান্ট করে দিতে পারি, ওই সোসাইটি বা ওই স্টেটটার কথা চিন্তা করেন যে ওইখানে সবার মানসিক অবস্থাটা কি হবে, বা ওইখানে সবার সেফটির ফিলিংসটা আসলে কি হবে। তো ওইখানে যদি 10,000 জন মানুষ থাকে কমিউনিটিতে, ওইখানে যদি 10 কোটি জন মানুষ থাকে একটা স্টেটে, তাহলে কি তারা সেফ ফিল করবে? বা এটা কি একটা স্টেবল সোসাইটির লক্ষণ? তো পলিটিক্যালি আমরা যখন পলিসি গুলা ইউটিলিটেরিয়ান ভাবে হচ্ছে গিয়ে ইমপ্লাইড হইতে দেই, তখন আসলে আমাদের অথরিটি আমাদের উপর কি কি করতে পারে এই বিষয়ে নিয়ে আমাদের একটা খুবই চিন্তা করার জায়গা আছে। এবং এই জায়গা থেকে হচ্ছে গিয়ে আরেকটা ছোট্ট অ্যানালজি টানা যায়, সেটা হচ্ছে হিডন মেশিন। তো হিডন মেশিনের যে থট এক্সপেরিমেন্টটা, সেটা আমাদেরকে বলে যে এরকম একটা মেশিন, যেটা হচ্ছে গিয়ে মানে অ্যাজ এ হিউম্যান বিং আমরা আসলে কি চাই, আমরা হচ্ছে গিয়ে মানে খুবই কমন সেন্সিক্যাল ভাবে আমরা ধরে নেই, অনেক বেশি ফিলোসফিক্যাল আর্গুমেন্টে না গিয়ে আমরা মনে করি, যে আমাদেরকে মনে করানো হয় যে আমাদের সবকিছুর লাস্ট উদ্দেশ্য হচ্ছে ভালো লাগা, যে এইটা আমরা করতে চাই কারণ এটা হবে, ওইটা করলে কি হবে, মানে এন্ড গোল যদি প্রশ্ন করে করে আগাতে থাকি, তাহলে ওটার লাস্ট জিনিসটা হয় যে এটা করলে হচ্ছে আমাদের ভাল লাগবে বা আমরা হ্যাপি হব। তো হ্যাপিনেস বা প্লেজার, মানে প্লেজারের ফিলিংসটা যে আমরা অ্যাবসেন্স অফ পেইন চাই, যেটা বেনথাম বলতো, বা আমরা হচ্ছে জাস্ট প্রেজেন্স অফ প্লেজার চাই, ওইটা যদি হয়, তাহলে হোয়াট ইফ আমরা এরকম একটা মেশিন বানাই, যেটা আসলে হয়তো পসিবল, ওইটা অ্যাকচুয়ালি পসিবল, যেটা আমাদের ব্রেনকে স্টিমুলেট করে করে সবসময় শুধু আনন্দের অনুভূতি দিবে। তো আমরা কি ওই মেশিনটাতে নিজেদেরকে এন্টার করতে চাবো না? আমাদের মোস্ট অফ দ্য, যদি আমাদেরকে এখন চুজ করতে বলা হয়, আমরা মোস্ট অফ দ্য পিপল ওটা চাবো না। তো ওটা যে আমরা চাবো না, কিন্তু আমাদেরকে যদি অ্যাকচুয়ালি ওটার মধ্যে এন্টার করানো হয়, তখন যেটা হবে যে আমরা ওটা থেকে বের হতে চাবো।
তখন যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমরা কি এখান থেকে বাইর হতে চাও, তোমরা কি নিজেদের চয়েসে নিজেদের এজেন্সিতে লাইফ লিড করতে চাও নাকি চাও না, তখন হচ্ছে গিয়ে আমরা বলবো যে না, এখন আমরা ফিলোসফি নিয়ে কথা বলতে চাচ্ছি না, এখন আমরা পলিটিক্স নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমরা হচ্ছে গিয়ে মেশিনের মধ্যে ভালো আছি, আমরা হচ্ছে শুধু ভালো ফিলিংস পাচ্ছি, এত কিছু আমরা বলতে পারবো না যেহেতু আমরা ভালো থাকবো। তো ঘটনা হচ্ছে যে আসলে এই জিনিসটা আমরা চাই না, কারণ আমরা হচ্ছে গিয়ে আমাদের লাইফের মিনিং কে আসলে সবসময় হ্যাপিনেসে লোকেট করি না। এবং এইখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস চলে আসে যে যখন আমরা হিডন মেশিনের ভেতর থেকে বলতেছি যে আমরা এখান থেকে বের হতে চাই না, তখন আমাদের যে চয়েস বা আমাদের যে ডিসিশন, এইটা কি আসলে আমাদের চয়েস? কারণ আমরা কিন্তু ইন দ্য ফার্স্ট প্লেস ওটাতে ঢুকতে চাইনি। তো আমরা ঢোকার পর যখন বের হতে চাচ্ছি না, তখন এই কনসেন্ট, যেটাকে আমরা সম্মতির যেই খুব বিকল কনসেপ্ট আছে যে সম্মতির মাধ্যমে যা কিছু করা হয় সবকিছু হচ্ছে রাইট, বাট এখানে যখন সম্মতির মাধ্যমেও আমাদের মুখে বলার মাধ্যমে আমরা ওটার মধ্যে আসি, কিন্তু ইন দ্য ফার্স্ট প্লেস এই চয়েসটা কি ম্যানিপুলেটেড না? মানে আমরা যখন হিডন মেশিনে থেকে এটা বলতেছি, তখন কি আমাদের চয়েসটা ম্যানিপুলেটেড না? তো এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলে আসে পলিটিক্যালি, যে অথরিটিকে আমরা কতখানি ডিসিশন আমাদের জন্য নিতে দিব, এবং আমরা যখন মনে করতেছি আমরা চয়েস মেক করতেছি, কোনটা অ্যাকচুয়ালি আমাদের চয়েস এন্ড কোনটা হচ্ছে ম্যানিপুলেটেড চয়েস। তো এখান থেকে আমি হচ্ছে ফার্দার প্রোগ্রেস করার জন্য ছেড়ে দিচ্ছি মোহিতকে। ওকে, সো আমার এইখানে একটু অ্যাড করার ছিল যে মানে আমি একটু মানে আর একটু ডাম ডাউন করে কথাগুলো বলতে চাই। আমার মনে হয় অনেকের হয়তো বা কিছু টার্ম বুঝতে একটু সমস্যা হয়েছে। সো আমরা যখন ইমানুয়েল কান্টের কথা বলছি, তো ইমানুয়েল কান্ট হচ্ছে বলা যায় এই ডিওন্টোলজির যে স্কুল অফ থট এটার প্রবক্তা। সো সেইখানে যখন আমাকে বলা হচ্ছে যে আসলে আমার কি করা উচিত না কোন সিচুয়েশনে, তো সে দুই ধরনের ইম্প্যারেটিভের কথা বলেছিলেন। ইম্প্যারেটিভ অর্থাৎ আমার কি করা উচিত, একটা ছিল হাইপোথেটিক্যাল ইম্প্যারেটিভ, অর্থাৎ মানে ইফ কোয়েশ্চেন, আমি যদি টাকা ইনকাম করতে চাই হয়তো আমার পরিশ্রম করতে হবে, এগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল ইম্প্যারেটিভ, অর্থাৎ আমি কোনো একটা কাজ করতে চাইলে বা একটা উদ্দেশ্য সাধন করতে চাইলে তখন আমার সেই কাজগুলো করব। আর এরপরে তিনি কথা বলেছেন ক্যাটেগরিক্যাল ইম্প্যারেটিভ, অর্থাৎ হচ্ছে আমি আমার মানে ইচ্ছা থাকুক বা না থাকুক, যেগুলো আমার করতেই হবে, আমার মোরাল ডিউটি। সো সেখান থেকে কিন্তু ডিওন্টোলজির আইডিয়াটা আসে। সো এই যে কান্টের ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের আইডিয়া, সেটার হচ্ছে প্রথম ফর্মুলেশনের কথা বলবো মাসিয়াত, যে আমি এমন একটা সোসাইটি কল্পনা করে নেব যে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি এই সিদ্ধান্তটা যদি সবাই নেওয়া শুরু করে, তাহলে ওই সোসাইটিতে আমি বাস করতে চাই কিনা, ওই পৃথিবীতে বাস করতে চাই কিনা, কোশ্চেনটা। সো এখানে যেমন মার্ডারের কথাই বলা হলো, তো যেমন হচ্ছে এখানে একটা এক্সাম্পল আনা যায়, সেটা হচ্ছে দস্তয়েভস্কির ক্রাইম এন্ড পানিশমেন্ট থেকে খুবই ভালো একটা এক্সাম্পল আসে, যে হচ্ছে সেইখানে আসলে আমি একটা মানুষকে হত্যা করে হয়তোবা তার আশেপাশের মানুষকে তার নির্যাতন থেকে বাঁচাতে পারি। সো একজন খুবই মানে অত্যাচারী মানুষ, তাকে হত্যা করে আশেপাশের মানুষকে অত্যাচার থেকে বাঁচালো। কিন্তু চিন্তা করুন, মানে আমার আমার এখানে প্রিন্সিপালটা হচ্ছে আমি কারো জীবন নিয়ে গ্রেটার গুড নিশ্চিত করছি। বাট আপনি এখন চিন্তা করে দেখবেন এই যে ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভের ফার্স্ট ফর্মুলেশন যেটা, যে আমার এমন একটি পৃথিবী কল্পনা করতে হবে যেখানে সবাই একই কাজ করে। ওকে, সো এখন চিন্তা করুন, সবাই সেই পৃথিবীতে সবাই যাকেই মনে করে যে অন্যায়কারী বা আসলে তাকে মারলে আসলে সবার ভালো হবে, এরকম চিন্তা করে সবাই যদি সবাইকে মারা শুরু করে, এটা কিন্তু একটা জঘন্য অবস্থা সৃষ্টি হবে। এইভাবে কান্ট বলেন যে হচ্ছে আমার এটা করা উচিত না। সো এইখানে একটা জিনিস মানে দুইটা জিনিস মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ পারফেক্ট থিঙ্কার না। অর্থাৎ আমি যদি ধরেও নিই যে আমি একটা পার্টিকুলার সিচুয়েশনে সঠিক সিদ্ধান্তটাই নিব, কিন্তু ওই একই কাজ যদি সবাই করে, তাহলে কিন্তু প্রবলেমটা খুবই ইমিনেন্ট, যে বেশিরভাগ মানুষই এই সঠিক ক্যালকুলেশনটাই করতে পারবে না। আমরা যদি ইউটিলিটির কথা বলিও যে আমাকে সবার জন্য গ্রেটার গুডটা বের করতে হবে, বেশিরভাগ মানুষ কিন্তু এই গ্রেটার গুডটা চুজ করতেই পারবে না ঠিক, তাই ক্যালকুলেশনে ভুল হবে। এন্ড সেকেন্ডলি, এখানে অনেক ইমোরাল অ্যাক্টর আসবে। ওকে, মাসিয়াত কিন্তু যে অনেক কথা বলে গেল যে অথরিটির ব্যাপার স্যাপার আছে, অনেকে এই ইউটিলিটারিয়ান পার্সপেক্টিভটাকে ম্যানিপুলেট করে বা এটাকে ইউজ করে খারাপ কাজ করে। অর্থাৎ এখানে কি ঘটছে, এখানে মানুষ কিন্তু সবসময় যে মোরাল অ্যাক্টর হবে এমন না। মানুষ কিন্তু চাইলে এমন ঘটনা মানে এই বাহানা দিতে পারে, এই এক্সকিউজ দিতে পারে যে আমি তো গ্রেটার গুডের কথা চিন্তা করছিলাম। ওকে, হয়তোবা একটা মিছিলে, মানে এটা খুবই সাম্প্রতিক এক্সাম্পল, আমি পলিটিক্যালি ইনভলভ হতে চাই না, তারপর একটা এক্সাম্পল দেওয়াই যায় যে একটা মিছিলে পুলিশ আগ্রাসন চালালো, চালিয়ে বললো যে আমরা সবার স্বার্থেই আগ্রাসন চালিয়েছে এবং কিছু মানুষকে মারা হয়েছে, গুলি করা হয়েছে।
তো এইখানে এই ধরনের এক্সকিউজ কিন্তু ইউটিলিটারিয়ানিজমের মাধ্যমে খুব ইজিলি দেওয়া যায়, যে আপনি বলতেই পারেন যে আমি গ্রেটার গুডের জন্য কাজ করছি। ওকে, সো সবসময় যে মানুষ মোরাল অ্যাক্টর হবে, পারফেক্ট থিঙ্কার হবে। সো আবার একই সাথে এই যে ফার্স্ট যে ফর্মুলেশনটা কান্টের, যে আমার এমন একটা পৃথিবী কল্পনা করতে হবে যেখানে সবাই একই কাজটা করে, এটা একটা বড় সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে, একটু চিন্তা করে দেখেন, আমি আজকে একটা কাজ করলাম, আমি আজকে হয়তোবা আমি যদি দস্তয়েভস্কির এক্সাম্পলটায় চলে যাই, যে ওইখানকার আমাদের প্রোটাগনিস্ট একজন বৃদ্ধ মহিলাকে হত্যা করলো, তার মানে কিন্তু এই না যে সবাই একই কাজ করা শুরু করবে, তাই না? কান্ট আমাকে বলছে শুরু থেকে যে এটা চিন্তা করতে, কল্পনা করতে যে সবাই একই কাজ করলে কি হতো, কিন্তু আসলে কিন্তু সবাই এই কাজ করা শুরু করবে না, তাই না? সো এইটা হচ্ছে মানে একটা ইমিডিয়েট প্রবলেম কান্টের এই ফর্মুলেশন। তবে এটা আন্ডারলাইন প্রিন্সিপাল বা ভিতরে যদি আমরা আরেকটু দেখতে চাই, যে সেন্টিমেন্টটা আসে সেটা হচ্ছে এমপ্যাথি। অর্থাৎ এটাকে অনেক সময় মোরালিটির গোল্ডেন রুল বলা হয়, যে আমার সেই কাজটাই করা উচিত, আমার অন্যজনকে সেইভাবেই ট্রিট করা উচিত যেমনটা আমি চাইবো যে তারা আমার সাথে করুক। ওকে, সো আমি যদি মানে চাই যে হচ্ছে অন্য একজন আমাকে মেরে দিক যখনই আমার সম্বন্ধে তার একটা খারাপ মনোভাব তৈরি হলো, তাহলে হয়তো আমি আরেকজনকে মারতে পারি, কিন্তু আমি কিন্তু কখনো সেটা চাই না, তাই না? সো আমার কোনো একটা কাজ তখনই করা উচিত যখন আমি চাইবো আমার সাথে একই ঘটনা। তো এই ম্যাক্সিম থেকে বা এই মানে মূল আইডিয়া থেকে কিন্তু পরবর্তীতে এই আইডিয়া গুলো আসে, যে আমাকে কল্পনা করে নিতে হবে যে আসলে সবাই একই কাজ করলে ফলাফলটা কেমন হতো। ওকে, সো এরপরে কান্টের এই ক্যাটেগরিক্যাল ফর্মুলেশন, ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভে আরেকটা ফর্মুলেশন আছে, সেটা হচ্ছে আমার মানুষকে, হিউম্যানিটিকে একটা এন্ড হিসেবে দেখতে হবে, মিনস হিসেবে দেখা যাবে না। ওকে, সো এই যে এই কোয়েশ্চেনটা যে আমার হিউম্যানিটিকে এন্ড হিসেবে দেখতে হবে, মিনস হিসেবে দেখা যাবে না, এটা আমরা একটু পরে এক্সপ্লোর করব যখন আমরা ইউটিলিটারিয়ান জিনিস সম্পর্কে আরেকটু দেখবো। সো আই থিঙ্ক এবার হচ্ছে আমি অন্যদেরকে ফ্লোর ছেড়ে দেবো, যে আমাদের ইউটিলিটারিয়ানিজম বা কনসিকুয়েন্সিয়ালিস্ট যে থট আছে, অর্থাৎ আমাদের অপশন 2 যেটা ছিল আমাদের এই প্রবলেমের, সেই অপশন 2টা নিয়ে মানুষ কি বলেছেন এবং সেইখানে আরো কি কি ইনসাইট দেওয়া যায় সেগুলো নিয়ে কথা বলার জন্য। আম, আচ্ছা, এখন আমাদের হয়তো শুরু থেকে একটা জিনিস মনে হচ্ছে যে আমরা হচ্ছে এগুলা নিয়ে যে কথা বলতেছি, এটার আসলে বেনিফিটটা কি, বাট অলরেডি আমরা অনেকখানি অ্যাপ্লিকেশন হচ্ছে ধরে ফেলছি আমাদের পার্সোনাল লাইফে। সবসময় এথিক্স এর বিষয়টা চলে আসে যে আমরা একটা জিনিস রাইট করবো নাকি রং করবো, এবং যখনই আমাদেরকে থট এক্সপেরিমেন্ট গুলো দেওয়া হয় তখনই আসলে আমাদের ইনস্টিগেশনটা ক্রিয়েট হয় যে আমরা আসলে ভ্যালু গুলা প্লেজারের উপর লোকেট করি না, আমরা আসলে খুবই ইনস্টিংটিভলি নিজেদের লাইফের ভ্যালু হচ্ছে মিনিং এর উপর আম, রাখি, এবং এই জিনিসটা হচ্ছে গিয়ে এক একজনের জন্য অবশ্যই এক এক রকম। তো এইখানে একটু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে চলে আসি, সেটা হচ্ছে যে অ্যাজ ইঞ্জিনিয়ার্স আমাদের কি এই এথিক্স এর ইভেন মানে খুব বেশি ডিপে যেয়ে চিন্তা ভাবনা করার কি দরকার আছে নাকি দরকার নাই? তো এখানে হচ্ছে কি ফিলোসফিক্যাল আলাপটা হচ্ছে কি একটু কিছুক্ষণের জন্য থামায় আমরা হচ্ছে একটু ইঞ্জিনিয়ারিং পলিসির দিকে চলে আসি, যে টেকনোলজির পলিসির জন্য ইভেন এখন একটা সাবজেক্ট ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে HCI, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। ওখানে আমরা যে টেকনোলজি গুলা ক্রিয়েট করতেছি এবং সামনে সব টেকনোলজি খুবই অ্যাডভান্স হয়ে যাচ্ছে, যেখানে টেকনোলজিকে অ্যাকচুয়ালি ডিসিশন মেকিং এর ক্ষমতা দেওয়া হচ্ছে, যেমন অটোমেশন, যখন একটা গাড়ি নিজে নিজে চলতেছে, বা হচ্ছে আমাদের স্মার্ট হোম, বা হইতেছে গিয়ে ইন্টারনেট অফ থিংস, যেখানে আমাদের কাজকর্মগুলো আমাদের ডিভাইসরা কম্বাইন্ড ভাবে নিজেরা ডিসিশন নিতেছে বা টেক ওভার করতেছে। তো ওইখানে ওদেরকে কিছুটা মানে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা যখন ওদের হাতে দেওয়া হচ্ছে, দে আর নট মিয়ার টুলস, তাদেরকে আমরা হচ্ছে কি নিজেদের লাইফের একটা পার্ট, নিজেদের একটা পার্ট বানাই ফেলতেছি, কারণ আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের ডিসিশন, আমাদের ইন্টেনশন। তো যখন আমরা যন্ত্রপাতিকে ওই ক্যাপাবিলিটি দিচ্ছি, তখন তারা হচ্ছে আমাদের একটা পার্ট হয়ে যাচ্ছে। তো ওই যন্ত্রপাতিগুলো যখন আমরা ডিজাইন করতেছি বা টেকনোলজি গুলো ডিজাইন করতেছি, তখন এটা এথিক্স এর ক্ষেত্রে আমাদের এই ইউটিলিটেরিয়ানিজমের এথিক্যাল থিওরি বা হইতেছে ডিওন্টোলজি অ্যাজ এথিক্যাল থিওরি খুবই রেলেভেন্ট হয়ে যায়। যেমন হচ্ছে কি আমরা বলতে পারি যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ট্রলি প্রবলেমের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হইতে পারে, সেটা হচ্ছে অটোমেটিক গাড়িতে।
ধরা যাক যে একটা অটোনোমাস ট্রাক ফলোইং গাড়ি আছে যেটা হচ্ছে ব্রেক নষ্ট এবং ট্রলি প্রবলেমের মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তো স্বাভাবিকভাবে মানুষের মতো অটোনোমাস গাড়িতেও এরকম সমস্যার কোনো ঠিক সমাধান নাই, কারণ আমরা যখন বেসিক্যালি ইউটিলিটেরিয়ানিজম বা ডিওন্টোলজি একটা লার্জার মাসের উপর অ্যাপ্লাই করতেছি, তখন আমরা বলতে পারতেছি যে আসলে প্রবলেমগুলো কিরকম হইতে পারে এবং কিভাবে মাইনরিটির রাইট ভায়োলেট হতে পারে, কিভাবে আমাদের নিজস্ব এজেন্সি ভায়োলেট হতে পারে এবং কিভাবে আমাদের কন্টিনিউয়াসলি একটা ফিয়ারের মধ্যে বা ইনস্টেবিলিটির মধ্যে থাকা লাগতে পারে। কিন্তু এখানে যখন আমরা ইন্ডিভিজুয়ালি জিনিসটা প্র্যাকটিস করতেছি, আমরা 5 জনকে মারবো নাকি একজনকে মারবো, তখন আসলে হইতেছে এখানে কোনো ঠিক সমাধান নাই। কারণ একজনকে মারলেও বেসিক্যালি আমাদের এভারেজ হিউম্যান বিইং এর খুব গিল্টে ভোগার কথা, 5 জনকে মারলেও খুব গিল্টে ভোগার কথা, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে লাইফ ইজ আ লাইফ যেটা আমরা মনে করি। তো ওখান থেকে সবারই এটা, একজনকে মারলেও বেসিক্যালি এটা কোনো ভালো কাজ হচ্ছে এরকম কিছু না। তো এখানে সঠিক বলা যায় খুব কনফিডেন্টলি এরকম কোনো সমাধান এখানে নাই, কোনো ডিটারমিনিস্টিক সমাধান এখানে নাই। তাহলে যারা এই অটোনোমাস গাড়ি নিয়ে কাজ করবেন তারা কিভাবে অ্যালগোরিদম ঠিক করবেন? এই ধরনের অ্যালগোরিদমের এথিক্যাল ডিলেমা সংক্রান্ত বিষয় নিয়ে HCI কাজ করে। ট্রলি প্রবলেম নিয়ে এরকম একটা রিসার্চ পেপারে গবেষকরা র্যান্ডমাইজেশনের মাধ্যমে, মানে র্যান্ডমলি হচ্ছে কি ডিসিশন নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন। এর প্রাইমারি কারণ হচ্ছে যে সাধারণ ডিলেমার উপর AI এর ক্ষেত্রে একটা এক্সট্রা ডিলেমা যুক্ত হয়, যেটা মাত্র বললাম যে আমরা একটা যন্ত্রকে মানুষের প্রাণ নেওয়ার ডিসিশন নিতে দিচ্ছি। তো টেকনোলজির হাতে আমরা মানুষের লাইফ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে পারি না। তো সেখানে হইতেছে আর্গুমেন্টটা হচ্ছে এরকম যে আমরা হচ্ছে এখানে র্যান্ডমাইজেশন মানে হচ্ছে কি আমরা র্যান্ডমলি ডিসাইড করবো যে আমরা কি 5 জনকে মারবো নাকি একজনকে মারবো, আমরা না, এটা হচ্ছে কি অটোমেটিক গাড়ির ক্ষেত্রে। তো এইখানে আমরা আবার আসলে 1 ঘন্টা শোতে সলিউশনের চেয়ে বা আর্গুমেন্টেশনের চেয়ে আমরা অনেক বেশি কোয়েশ্চেন রেখে যাচ্ছি, যেখানে আমরা আরেকটা কোয়েশ্চেন রেখে যাচ্ছি যে আসলে এই অটোমেশন বা এই টেকনোলজি গুলোকে অটোমেটিক করা বা আমাদের ডিসিশনের ক্ষমতাগুলো দেওয়া, এটা কোন পর্যন্ত অ্যাকচুয়ালি ঠিক এবং কোন পর্যন্ত অ্যাকচুয়ালি ঠিক না, এবং আসলে আমাদের সাথে মানে আমাদের এজেন্সি এখানে ভায়োলেট হয় নাকি হয় না, আমাদের নিজেদের জন্য চুজ করার ক্ষমতা এখানে হবে, বাট নট থিঙ্ক অ্যাবাউট দ্য প্রবলেমস, যে আমরা হইতেছে গিয়ে আমরা যে ভোট দিচ্ছি যে আমরা এটা নিয়ে ভাববো না, কিন্তু এটা কি অ্যাকচুয়ালি পসিবল, আমাদের কি ভাবা লাগতেছে না? এবং হইতেছে গিয়ে এই আর্গুমেন্টেশন গুলো এবং এই কোয়েশ্চেন গুলা যে চয়েস কিসি, আমরা যদি নিজেদের সিদ্ধান্ত নিতে পারি বা না পারি, এইটা কি হচ্ছে এরকম একটা লাইফকে আমরা লিড করতে চাই নাকি চাই না, এই প্রবলেমগুলোর দিকে আবার একটু ইঙ্গিত করে আমি ফ্লোর ছেড়ে দিচ্ছি ফারদিন। তো হচ্ছে আলোচনায় যাওয়ার আগে আমি একটা কমেন্ট নিয়ে আসি। তো হচ্ছে লাইভে হচ্ছে একজন কমেন্ট করেছে যে এই ধরনের পরিস্থিতিগুলোতে মব সাইকোলজি কিভাবে প্লে আউট করে, অর্থাৎ আমরা যে পরিস্থিতিগুলোর কথা বললাম এরকম পরিস্থিতি হচ্ছে সাধারণ মানুষ থাকে তাহলে তাদের আচরণ কিরকম হবে। আমার মনে হয় যে আমরা এই ব্যাপারটা আগে একটু টাচ করেছি যে সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু হচ্ছে আমরা এই ধরনের পরিস্থিতির সাথে অভ্যস্ত থাকি না, ফলে প্রথমত আমরা হচ্ছে দ্বিধায় ভুগি ঠিক ওই মুহূর্তেই। আর সাথে সাথে যে সিদ্ধান্তটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাতে মস্তিষ্ক তৈরি করতে পারে না বা ওই সময় ওইভাবে কাজ করতে পারে না। ফলে যেটা হয় যে আমরা ফ্রিজ আউট হয়ে যাই, এবং অথবা অনেক ক্ষেত্রে হয় যে আমরা অস্বস্তির কারণে আমরা কোনো ডিসিশনই মেক করতে পারি না, এবং ইনডিসিশনে ভোগার কারণে ঘটনাটা ঘটে যায় যে হয়তো 5 জন মানুষ মরে গেছে, আমি তো কিছু করতে পারছি না, আমি চিন্তা করতেছি তখনও ওই অস্বস্তির মধ্যে তখনও ভুগছি। অথবা যে কমেন্টে যেটা চলে আসছে যে আমি হচ্ছে ভিডিও শুট করতেছি, যেটা হচ্ছে সত্য, মানে হচ্ছে খুবই বাজে শোনালো, এটা হচ্ছে খুবই সত্য কথা। এবং আমরা বিভিন্ন ঘটনা হচ্ছে প্রায়ই দেখেছি যে কিছুদিন বেশ মনে হয় গত 2-1 বছরের মধ্যে একটা ঘটনায় যে রাস্তায় মানুষজনকে যখন মারা হচ্ছে, একটা ছেলেকে হয়তো মারা হচ্ছিল পথচারী হিসেবে, তখন মানুষ কিন্তু ভিডিও করছিল। বা আমরা প্রায়ই দেখি যে কোথাও যখন আগুন ধরে লেগে যায় তখন হচ্ছে মানুষ ভিডিও করা শুরু করে। আর এই যে নিজে স্বতঃস্ফূর্ত ভাবে ওই ধরনের পরিস্থিতিতে যে কোন সিদ্ধান্ত নেওয়ার থেকে আমরা যেটা হচ্ছে সহজ মনে করি সেটা হচ্ছে যে এই অস্বস্তিকর মুহূর্ত কাটানোর জন্য আমরা হচ্ছে যে ভিডিও করি বা আমরা হচ্ছে দাঁড়িয়ে থাকি, আমরা শুধু দেখার চেষ্টা করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, কোন রকম সিদ্ধান্ত গ্রহণ করি না, বা আমরা হচ্ছে ঘটনাটা ঘটতে দেই, আমরা নিজের হাতে আইন তুলে নিই না, বা হচ্ছে কাউকে খুন করি না, বা কাউকে বাঁচানোর চেষ্টা করি না। এই ব্যাপারটা ঘটে যখন হচ্ছে মব সাইকোলজি এই ধরনের সমস্যাগুলোতে প্লে আউট করে। ফলে এই জন্য হচ্ছে মূলত আমরা চাই যে আমরা এই জন্য ব্যাপারগুলো নিয়ে কথা বলি। কথা বললে যেটা হয় যে
আমরা যখন কথা বলি তখন মস্তিষ্কের জিনিসটা প্রস্তুত হইতে থাকে। তো আমার মনে হয় আশা করি উত্তরটা পেয়ে গিয়েছি। এখন যেটা বলছিলাম যে ডিওন্টোলজি নিয়ে তো আমরা কথা বলেছি। আরেকটা ব্যাপার যেটা আসছিল যে ইউটিলিটারিয়ানিজম বা হচ্ছে অধিক সংখ্যক মানুষকে বাঁচাবো বা হচ্ছে কম সংখ্যক মানুষকে শাস্তি দিব বা বেশি সংখ্যক মানুষকে হচ্ছে আমরা সুখ দিব, এই যে ব্যাপারটা ছিল, যেমন কমেন্ট ছিল সিএসবির পোলে কিছু কমেন্ট ছিল বা হচ্ছে যদি অপশন বলি যে লস মিনিমাইজ করতে হবে। সো অপশন 2 হলো আনসার, মানে হচ্ছে অপশন 2 বলতে যে আমি একজনকে মেরে 5 জনকে বাঁচাবো। আরেকজন বলেছে যে প্রথমে 5 জনকে বাঁচাবো, আর যদি আমার আত্মীয় হয় তাহলে তারা বাঁচবে, বাকি 5 জন হচ্ছে আচ্ছা। এখানে একজন বলেছে যে যদি আত্মীয় হয় তাহলে সে হচ্ছে একজনকে বাঁচাবে, 5 জনে কি হলো সেটা সে দেখবে না। সে কিন্তু প্রথমে বলেছে যে 5 জনকে বাঁচাবে, কিন্তু যখন হচ্ছে আত্মীয় হয় তখন হচ্ছে তার উত্তরটা পরিবর্তিত হবে। এই যে ব্যাপারটা ইউটিলিটির প্রথম অপশনে ডিল করে, অর্থাৎ আমি 5 জনকে বাঁচাই, একজনের জীবন থেকে 5 জনের জীবনের মূল্য বেশি, বা একজন জীবনের মানুষের জীবনের সাথে বেশি মানুষের জীবনে যত মানুষের জীবন জড়িত থাকে তার থেকে 5 জন মানুষের জীবনের থেকে সাথে বেশি মানুষ জড়িত থাকে, বা 5 জন মানুষের পরিবার তার উপর নির্ভর করে ওই 5 জন মানুষের সাথে, কিন্তু একজন মানুষের সাথে শুধু একজন মানুষের পরিবার নির্ভর করে। অর্থাৎ আমরা অধিক সংখ্যক মানুষকে সন্তুষ্ট রাখছি বা সুখ দিচ্ছি, এই প্লেজার দিচ্ছি, এইভাবে হচ্ছে আমরা ডিসিশন মেক করি, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় ইউটিলিটারিজম, যেটা হচ্ছে আশা করি মোহিত আর কিছু বলবে। ওকে, সো আমরা এতক্ষণে কাইন্ড অফ হচ্ছে আসল মানে ক্ল্যাশের জায়গায় যাচ্ছি। তো সেইটার জন্য আরেকটা কমেন্ট পড়ি আমি সিএসবি থেকে। সেখানে বলা হচ্ছে here is the solve of trolley problem, সম্ভবত দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলিতে ছিল। আমার কাছে হতে পারে যে কিছু না করলে আমি কম গিল্টি, বাট ইনঅ্যাকশন হ্যাজ নো লেস শেয়ার অফ গিল্ট। যদি এই সিচুয়েশন থেকে হওয়ার কোনো চান্স না থাকে, মানে যদি ট্রলিটা থামাতে না পারা যায়, তাহলে একটা লাইফ কমপক্ষে যাবেই, আমি সুইচ টিপি বা না টিপি। তো আমার কাছে এখন একটা অপশন আছে লস মিনিমাইজ করার। 5টা মরদেহ কেবল 5টা মরদেহ না, 5টা পরিবারও, তাই তাদেরকে বাঁচাতে গিয়ে একজনকে স্যাক্রিফাইস করতে হয়, তাহলে সেটা করব। তো এইখানে অবভিয়াসলি যে 5টা মরদেহ আসলে 5টা মরদেহ না, 5টা পরিবার, এটা অবভিয়াসলি একটা খুবই রিজনেবল কনসিডারেশন। কিন্তু এই ক্যালকুলেশনে আসলে 5টা পরিবারের চাইতে আমি 5টা লাইফ নিয়ে কনসিডার করাটা আমার বেশি ইম্পর্টেন্ট। তো সেটা নিয়ে করি এবং সেটা ইনাফ, আমার 5টা পরিবার চিন্তা করারও দরকার। সো এখন দেখুন, তো এখানে খুবই ইন্টারেস্টিং একটা ক্লেম আছে, সেটা হচ্ছে যে ইনঅ্যাকশন হ্যাজ নো শেয়ার অফ গিল্ট, নো লেস শেয়ার অফ গিল্ট। ওকে, সো এইখান থেকে একটা বড় কোয়েশ্চেন চলে আসে যে ইনঅ্যাকশন এবং অ্যাকশন সেম কিনা। ওকে, অথবা অন্যভাবে চিন্তা করলে আসলে আমি এইখানে হার্মকে অ্যালাউ করছি ভার্সেস হার্মকে মানে নিজে হার্ম করছি। সো ডুইং ভার্সেস অ্যালাউইং হার্ম, এই একটা প্রশ্ন চলে আসে যে আমি যদি ধরুন হচ্ছে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এখন আমি দেখলাম যে হচ্ছে 2টা বাচ্চা ছেলে মিলে আরেকটা বাচ্চা ছেলেকে বুলি করছে, আরেকটা বাচ্চা ছেলেকে ডিস্টার্ব করছে। ওকে, সো এই বুলিংটা যদি না থামিয়ে হেঁটে চলে যাই, তাহলে এট দ্য এন্ড অফ দ্য ডে ছেলেটা বুলিড হচ্ছে, একটা ক্ষতি হচ্ছে, আমি কিছুই করলাম না। আরেকটা সিনারিও চিন্তা করুন, যে সিনারিওতে আমি নিজে একটা বাচ্চাকে বুলি করছি। ওকে, সো 2 সিনারিওতেই এন্ড রেজাল্টটা হচ্ছে বাচ্চাটা বুলিড হচ্ছে। অলরাইট, কিন্তু চিন্তা করুন, প্রথম সিনারিওতে আপনি হার্মটা অ্যালাউ করেছেন, দ্বিতীয় সিনারিওতে আপনি নিজে হার্মটা ঘটিয়েছেন। সো এখন মানে ইনটুইটিভলি মানুষকে যদি আমরা জিজ্ঞেস করি যে আসলে কোন ক্ষেত্রে আপনি বেশি দোষী, আমরা কিন্তু মানে চোখ বুঝে বলে দেবো যে আপনি যখন নিজে হার্মটা করছেন তখন আপনি বেশি দোষী। কিন্তু আপনি যদি একদম পারফেক্টলি কনসিকুয়েন্সিয়ালিস্ট বা ইউটিলিটারিয়ান গ্রাউন্ড থেকে চিন্তা করেন, আসলে কিন্তু ফলাফল একই। ওকে, সো এইটা একটা বেশ মানে প্রবলেমেটিক কেস এবং বড় ধাঁধা, যে আসলে হার্ম অ্যালাউ করা আর নিজে হার্ম করা এই দুইটা এক কিনা। সো এইখান থেকে কিন্তু আসলে আমাদের হচ্ছে মূল যে ট্রলি প্রবলেম, সেইখান থেকে আমরা পরবর্তী সমস্যাগুলো যাই। কারণ মূল ট্রলি প্রবলেমে এই জিনিসটা ঠিকমতো অনুভব করা যায় না। অর্থাৎ আমি যখন সুইচ টিপছি, মূল প্রবলেম মনে হয় আসলে আমি যদি সুইচটা না টিপি, তখন আসলে আমি 5 জনের মৃত্যুকে অ্যালাউ করছি, মানে মৃত্যুর কারণ হচ্ছি। এই যে এখানে টার্মিনোলজিটা অনেক ইম্পর্টেন্ট, শব্দটা অনেক ইম্পর্টেন্ট, আমি অ্যালাউ করছি নাকি আমি ঘটাচ্ছি। ওকে, সো আমি যদি সুইচটা না টিপি, তাহলে আমি 5 জনের মৃত্যুটা অ্যালাউ করছি, আর আমি যদি সুইচটা টিপি, তাহলে আসলে কিন্তু আমি একজনের মৃত্যু নিজে ঘটাচ্ছি। এইটা হচ্ছে ডিস্টিংশন। এখন এই ডিস্টিংশনটা আসলে মানে প্রপার ডিস্টিংশন কিনা, আসলে মানে আমি একজন তো এইভাবে এসে বলতেই পারে
যে আমি যদি কিছু না করে অ্যালাউ করি, ওই অ্যালাউ করাটাও এক ধরনের হত্যা হচ্ছে, তাই না? সো এই ডিস্টিংশনটা বোঝার জন্যই কিন্তু আমরা পরবর্তীতে ফ্যাটম্যান ভার্সনে চলে যাই। ওইখানে আর সুইচ রাখি না, ওইখানে আমরা তখন কি নিয়ে আসি, তখন আমরা অন্য একটা মানুষকে সরাসরি ধাক্কা মেরে ফেলে দিচ্ছি, রাইট? সো এখন দেখুন, এখন কিন্তু আপনার হার্ম ভার্সেস ডুইং হার্ম আপনি খুব ইজিলি ডিস্টিংগুইশ করতে পারবেন। কারণ দেখুন, আপনি যখন কিছু না করে দাঁড়িয়ে আছেন, 5 জন মরে যাচ্ছে, বা আপনি ওই যে ডক্টরের এক্সাম্পলে দেখেন, আপনি হচ্ছে কিছু করতেছেন না, 5 জনকে বাঁচাতে পারলেন না, কিন্তু আপনি যখন হার্মটা নিজে ঘটাচ্ছেন, নিজের হাতে মানে এই অস্ত্রটা তুলে নিচ্ছেন যে আমি একজনকে ধাক্কা মেরে ফেলে 5 জনকে বাঁচাবো, বা আমি হচ্ছে একজনের মানে আমার যে প্রতিবেশী, যার ধর পরিবারের কেউ নাই, সেই প্রতিবেশীর হচ্ছে লাংস, হার্ট, কিডনি এগুলো খুলে নিয়ে আমি এই 5 জন রোগীকে বাঁচাবো, তখন কি হচ্ছে, তখন কিন্তু আপনি অ্যাক্টিভলি বুঝতে পারছেন যে আপনি অ্যাক্টিভলি হার্ম ঘটাচ্ছেন। এখন যদি আপনি আপনার নিজের মোরাল ইনটুইশনকে প্রশ্ন করেন যে আসলে কি এই অ্যালাউইং হার্ম, যে আমি কিছু না করে চুপ করে দাঁড়ায় আছি, আর কজিং হার্ম, যে আমি একটা মানুষকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছি, এই দুইটা একই, আমার মনে হয় না যে কোনো সেন্সিবল মানুষ বলবে এই দুইটা এক। সো আসলে কেন এক হচ্ছে না, কারণ চিন্তা করে দেখুন, দুইটা সিচুয়েশনের আমার এন্ড রেজাল্ট সেম। একজন কনসিকুয়েন্সিয়ালিস্ট বা একজন ইউটিলিটারিয়ান কিন্তু এটাই বলবে যে দুই সিচুয়েশনে আমার একই ঘটনা ঘটছে, আমি 5 জনকে বাঁচানোর জন্য একজনকে স্যাক্রিফাইস করতেছি, তাই না? হচ্ছে মানে অ্যাকশন আর ইনঅ্যাকশন আলাদা না। সো এইটা বোঝার জন্য মানে আরেকটা মানে জিনিস চিন্তা করা যায়, যেমন ধরুন যে সুইচ টেপা আর একটা মানুষকে ধাক্কা মেরে ফেলে দেওয়া আসলে এক কিনা, এই প্রশ্নটা আমি যদি হচ্ছে অন্যভাবে দেখি, যে একটা পাহাড়ে আপনি উপরে দাঁড়ায় আছেন, পাহাড়ের নিচে একটা আপনার বন্ধু দাঁড়ায় আছে, ওকে, আপনার বন্ধু বা আপনার শত্রু দাঁড়ায় আছে, সো এই পাহাড়ে একটা বড় পাথর আছে, যেটা একটু ধাক্কা দিলেই গড়ায় পড়ে আপনার শত্রুকে মেরে ফেলবে, ওকে। সো আপনি চিন্তা করুন, আপনি জাস্ট হালকা ধাক্কা দিলেন, তার মানে কি হচ্ছে, আপনি কিন্তু সরাসরি ওই মানুষটার উপরে কোনো অ্যাকশন ঘটান নেই, আপনার ওই শত্রুকে সরাসরি আঘাত করতেছেন না, বাট আপনি একটা প্রসেস শুরু করে দিচ্ছেন, যে প্রসেসটা শেষে গিয়ে আপনার ওই শত্রুকে আঘাত করবে। অন দি আদার হ্যান্ড, আপনি একটা সিনারিও চিন্তা করুন যে আপনি সিম্পলি একটা পাথর হাতে নিয়ে একজনকে থেতলে মারতেন, খুবই বিভৎস শোনায়, বাট মানে ফর দ্য সেক অফ আর্গুমেন্টেশন এটা চিন্তা করে নিন যে আপনি থেতলে মারতেছেন। এই দুইটা সিচুয়েশন আসলে কিন্তু দিন শেষে একই রেজাল্ট দেয়, পুরোপুরি একই রেজাল্ট, ওকে। অর্থাৎ মানে আমরা কিন্তু এই কম্প্যারিজন থেকে এই কনক্লুশনে যেতে পারি যে আপনি কাউকে টাচ করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেন, অথবা আপনি একটা প্রসেস ইনিশিয়েট করে দিয়ে যান যেটা তার মৃত্যু ঘটায়, খুব বেশি আলাদা না কিন্তু, তাই না? সো অর্থাৎ এইখানে একটা লাইন অফ থট আসতে পারে যে আমরা মানুষের ওই যে মানে আমি কান্টের যখন সেকেন্ড মোরাল ফরমেশনের কথা বলছিলাম, যে আমরা মানুষকে we cannot use human beings as a means to an end, we should always treat human beings as an end itself, okay। অর্থাৎ প্রথম সিচুয়েশনে আমি কি করছি, যখন সুইচ টিপছি তখন আমি ট্রেনের গতিপথ পরিবর্তন করছি, এটা কিন্তু খুবই মানে সারফেস লেয়ার, এটা কিন্তু খুবই মানে অ্যামেজিং হয়। আমি আসলে প্রথম কেসে শুধুমাত্র সুইচ পরিবর্তন করছি, ট্রেনের গতিপথ পরিবর্তন করছি, ট্রেন গতি পরিবর্তন করছি মানে হচ্ছে ট্রেন একটা এইটা বলতে আমি জড়বস্তুর গতিপথ পরিবর্তন করছি, অর্থাৎ আমি নেচারের পথটা ডিফাইন করে দিচ্ছি। অন দি আদার হ্যান্ড, আমি যখন হচ্ছে একটা ফ্যাটম্যানকে ধাক্কা দিচ্ছি, তখন আমি একটা হিউম্যান বিং এর এজেন্সি ভায়োলেট করি, সে যে জায়গায় ছিল সেই জায়গা থেকে ধাক্কা সরিয়ে নিয়ে যাচ্ছি। সো এই যে মানে ইমোশনালি যদি আমি চিন্তা করি, মানে সাইকোলজিক্যাল দিক থেকে কেন যে হচ্ছে 90% মানুষের ডিসিশন চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু আমরা বুঝতে পারি এখান থেকে, সরাসরি মানুষকে ধাক্কা দেওয়া বা হচ্ছে সুইচ টেপা আসলে পার্থক্য আছে। সরাসরি মানুষের আমি ইমোশনালি কানেক্ট করতে পারছি, তার এজেন্সি সরাসরি হার্ম করছি, বাট ওই যখনই আমি আরেকটু গভীরে যে চিন্তা করি যে আসলে সুইচ টিপার মাধ্যমে একটা প্রসেস ইনিশিয়েট করা আর নিজে ধাক্কা মেরে ফেলে দেওয়া আদতে একই ঘটনা ঘটাচ্ছে, তখন কিন্তু পার্থক্য। সো এটা একটা বড় মোরাল কোয়েশ্চেন, এটার আনসার আমরা দিতে পারবো না। সো এটার জন্য আমি চাইবো আপনারা আরো পড়াশোনা করুন যে ডুইং হার্ম ভার্সেস কজিং হার্ম, এই দুইটা কতটা ডিফারেন্ট বা আদৌ ডিফারেন্ট কিনা, সেটা নিয়ে পড়াশোনা করার অনেক জায়গা আছে। সো এখন হচ্ছে আমি ফ্লোর দিও ফারদিনকে সামনে আরো আলাপে এগিয়ে নিয়ে যাবো। আলাপে যাওয়ার আগে হচ্ছে আবার একটু সিএসবি যে পদ অপশন গুলা ছিল, সেখানে হচ্ছে বেশ কিছু মজাদার অপশন দিয়েছিল মাধব। যে একজন বলেছে যে আমি হচ্ছে ম্যাগনিটো ট্রেন তুলে ফেলে সবাইকে সেভ করব,
ট্রেন নামিয়ে মুভমেন্ট পাস চেক করব, সবাইকে মেরে ফেলবো, ট্রেনের সামনে চিৎকার করে বলবো আমি শেখ হাসিনার সৈনিক, অন্যকে ওদের বেঁধে রাখা হবে কেন, 5 জনের উপর দিয়ে ট্রেন চালাবো, বাকি আরেকজনকে নিজে মারবো, সব বরাবর। আচ্ছা, এগুলো যদি হচ্ছে মানুষ ফানের জন্য করে, বাট ব্যাপার যেটা হয় যে এই জন্য অপশন গুলাতে কিন্তু মানুষের যে ইনসাইট গুলা পাওয়া যায়, যে সবাই যখন মেরে ফেলার কথা বলা হয় বা হচ্ছে বলা হয় যে হচ্ছে 5 জনের উপরে ট্রেন চালিয়ে দেব, তখন যে প্রবলেমটা হয় যে মানুষ নিজে মানুষকে মারার চিন্তা করে, এটা আমার কাছে মনে হয় প্রবলেমেটিক। যেমন হচ্ছে আমরা যদি দত্ত ভয়েসকে যে এক্সাম্পলটাতে ওখানে যেটা বলেছিল যে ওই বা হচ্ছে গল্পের যে চরিত্রটা, যে আমি মানুষকে বাঁচাতে জন্য আমি হচ্ছে একজনকে মেরে ফেলবো, এই যে আমরা নিজ হাতে আরেকজনকে মারার কথা চিন্তা করতে পারছি বা আমি এরকম কথা আমার মাথাও আনছি, আমার মনে হয় এটা খুবই খুবই সমস্যাজনক। সমস্যাজনক এই কারণে যে আমরা যখন এরকম কথা নিজে মাথায় আনি, দেখুন যে আমরা যখন পোলে অপশনটা যে আমি 5 জনকে বা 6 জনকে মেরে ফেলবো, এইগুলাতে কিন্তু মানুষ ভোটও দিয়েছে, অর্থাৎ মানুষগুলো তো সম্মতি প্রকাশ করেছে। এবং যখন হচ্ছে দেখা যায় যে একটা সমাজে মানুষ এইভাবে চিন্তা করা শুরু করে বা এই জিনিসগুলো তাদের মাথায় আনে এবং অনেক মানুষ যখন ওইগুলোতে সম্মতি প্রকাশ করে, তখন সমাজে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। যে এই অস্বস্তির অবস্থায়, আচ্ছা যদি হচ্ছে ব্যাপারগুলো ফাইজলামের জন্য বলা হচ্ছে, বাট আমি জাস্ট বলতেছি যে এরকম ব্যাপারগুলো হইতে পারে আর কি। যেমন হচ্ছে গল্পের কথা চিন্তা করি, গল্প কিন্তু সে নিজ হাতে মারার চিন্তা করেছিল, যদিও সে তাকে যখন বলা হয়েছিল যে সে নিজে মারবে কিনা তখন সে না করেছিল, কিন্তু থট গুলো মাথায় এসেছিল। তো আমার মনে হয় এই থট গুলাকে মাথায় আনা একটু কন্ট্রোলে রাখলে, অর্থাৎ মাথায় না আনা অনেকখানি বেটার, কারণ যখন আপনি মাথায় আনবেন এর মানে হচ্ছে যে এই জিনিসগুলো অন্য কারো হয়তো মাথায় আসতে পারে। এবং তখন যেটা হয় যে যখন সবার সম্মতি থাকে, এরকম কয়েকটা ব্যাপার যদি কয়েকজনের সম্মতি প্রকাশ করে, তখন হচ্ছে মানুষ সত্যি সত্যি এগুলোকে একটা সত্যিকার অপশন মনে করা শুরু করে বা মনে করে যে বাস্তবে হয়তো করা সম্ভব। এরকম ব্যাপারগুলো কিন্তু আমরা অনেক উগ্রপন্থী গ্রন্থি যেগুলো গোষ্ঠী যারা আছে, উগ্রপন্থী যে গোষ্ঠীগুলা, তাদের কিন্তু আমরা এরকম ব্যাপারগুলো দেখি যে তারা তাদের নিজস্ব যে মিনস বা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের জন্য হচ্ছে অনেক মানুষকে হার্ম করাকে যৌক্তিক মনে করে। তারা মনে করে না তাদের কাছে জিনিসটা সঠিক, যেটা একটা গ্রেটার গুড বা ভালোর জন্য বা হচ্ছে কোনো একটা উদ্দেশ্য পূরণের জন্য কাজটা করে। তো আমার কাছে মনে হয় যে সোসাইটির হচ্ছে ইম্প্যাক্ট হচ্ছে এইখানেই আসে, যে সোসাইটি যেটা করে যে মানুষকে এই ধরনের চিন্তা থেকে দূরে রাখে। এবং এখানে হচ্ছে সোসাইটি বা যে ফরমেশন, এই জিনিসটা চলে আসে, বা সমাজ বা ল কেন তৈরি হয়। সমাজ বলে অ্যাকচুয়ালি এই কারণে তৈরি হয় যে কান্ট্রি যে ডিওন্টোলজি আছে, ডিওন্টোলজি আর্গুমেন্টটা ছিল যে আমি হচ্ছে কখনই কাউকেই মারবো না, এটা আনফেয়ার, মানে হচ্ছে 5 জনকে বাঁচানোর জন্য হলেও একজনকে মারতে পারি না, এই যে আমি কাউকে মারছি এই জিনিসটাই হচ্ছে একটা অযৌক্তিক জিনিস বা এই জিনিসটা কখনই করা উচিত না। তখন যেটা হয় যে সোসাইটি যে করে যে এই যে মানুষ এই জিনিসগুলো চিন্তা করতো বা এই ধরনের অপরাধগুলো সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকতো, ল এনফোর্সমেন্টের মাধ্যমে সোসাইটি হচ্ছে এই অপরাধগুলো সংঘটিত থেকে রক্ষা করার চেষ্টা করে, যে মানুষ যেন একজনকে যেন না মারতে পারে, তখন হচ্ছে শাস্তির ব্যবস্থা তৈরি হয় বা হচ্ছে আইন কানুন তৈরি হয়, যেন মানুষ এমন কোনো কাজ না করে যেটা হচ্ছে ওই মুহূর্তে যদিও মনে হয় যে আমি গ্রেটার গুড বা হচ্ছে একটা বড় উদ্দেশ্য সাধনের জন্য করছি, পরবর্তীতে যেটা হচ্ছে সমাজে ইমব্যালেন্স সৃষ্টিতে সহায়তা করে বা সমাজে ইমব্যালেন্স ক্রিয়েট করতে পারে, যখন হচ্ছে অনেক মানুষ ওই একই ট্র্যাকে যাওয়া শুরু করে, ওই একই কাজ করা শুরু করে। যেটা হচ্ছে আমাদের আগে আলোচনাতে চলে এসেছিল, যে আমি যদি সবাই যদি মনে করে যে আমার শান্তির জন্য বা আমার আশেপাশে 10 জনের শান্তির জন্য আমি একজনকে ক্ষতি করতে পারি, তখন হচ্ছে প্রবলেমটা হওয়া শুরু হয়। যে যদি মানুষ 10 জন মানুষ মনে করতে পারে, এখন 10 জন মানুষ খুবই সিম্পল একটা মানে স্মল একটা স্যাম্পল, বাট এই 10 জন মানুষের যদি পাওয়ার থাকে যে তারা ওই 10 জন মানুষ নিজেদের শান্তির জন্য একজনকে খুন করতে পারে বা ক্ষতি করতে পারে, সে একদম স্বাভাবিকভাবে ক্ষতি করলো, তখন হচ্ছে সোসাইটি ল এনফোর্সমেন্ট করে যে না, যদিও তোমার কাছে মনে হয় বা 10 জনের কাছে মনে হয় জিনিসটা করা সঠিক, কিন্তু সমাজে বৃহত্তর স্বার্থের জন্য আমরা এই জিনিসটাকে অ্যালাউ করি না, আমরা বলছি একটা শাস্তির বিধিরেখা দিয়ে দিই, একটা আইন কানুন তৈরি করে ফেলি। তো আশা করি সমাজের যে এখানে যে সমাজ কিভাবে তৈরি ধারণাটা বা হচ্ছে আইনের যে ধারণাটা সেটা হচ্ছে ব্যাখ্যা করতে পেরেছে। আচ্ছা, এখন হচ্ছে একটা কমেন্ট নিয়ে আসি, যে অপশনের বিষয়টা যদি এমন দাঁড়ায় একটা নিউক্লিয়ার বম একা একা ব্লাস্ট হতে দেওয়া, অথবা কিছু মানুষ যারা এটাকে ব্লাস্ট করতে চায় তাদের মেরে ফেলা, তখন কি এটা অ্যাবসলিউট সলিউশনের দিকে যায় কিনা? অর্থাৎ আমি একটা নিউক্লিয়ার বমকে একা একা ব্লাস্ট হতে দিব,
অথবা যারা থেকে ব্লাস্ট করতে চায় তাদেরকে মেরে ফেলবো। আচ্ছা, এই জায়গাগুলো আমার মনে হয় যে অ্যাকচুয়াল সলিউশন দিকে তখনও যায় না, অ্যাকচুয়ালি যায় না, কারণ হচ্ছে অনেক ধরনের তখন সম্ভাবনা থাকে, বা হচ্ছে আসলে কি আমার কাছে অন্য অপশন আছে কিনা, সেই অপশন গুলো নিয়ে কথা বলা যায় কিনা, এরকম কিছু ব্যাপার থাকে। বা হচ্ছে এই যে নিউক্লিয়ার বম্বকে যে blast হতে দিচ্ছি এবং ব্লাস্ট হতে না দেওয়ার জন্য কয়েকজন মানুষকে মেরে ফেলা লাগছে, এর একটা এরকম একটা এক্সটেনশন আছে যে হচ্ছে ধরুন আমি ট্রলির পাশে দাঁড়িয়ে আছি, এখন আমি ট্রলির কি চাপবো না, বাট হচ্ছে পাশে হচ্ছে একজনের কাছে ট্রলির চাবি আছে, আমি তাকে টর্চার করব ওই চাবিটা নেওয়ার জন্য, চাবিটা নেওয়ার পরে হচ্ছে আমি ট্রলির ট্র্যাক চেঞ্জ করবো। এটা এরকম এক্সটেনশন আছে, যেটা হচ্ছে পরে হচ্ছে আমার পরবর্তীতে হয়তো কথা বলবো। এই মুহূর্তে হচ্ছে আমি বাকিদের ফ্লোর দিচ্ছি। থ্যাংক ইউ ফারদিন। আই থিঙ্ক ফারদিন অনেক সিরিয়াস হয়ে গেছিল। আমি স্ট্রিক্টলি মনে করি যে হচ্ছে সিএসবি তে মানুষ যে এই যে কমেন্ট গুলো করেছে অনেক ফাইজলাম করে, আই থিঙ্ক দ্যাটস ওয়াজ টোটালি ফর ফান, ফর দ্য সেক অফ ফান। সো এটা ভালো অ্যাকচুয়ালি, আমাদের রিফ্রেশমেন্টের জন্য কাজে আসছে। অলরাইট, সো আমাদের শো 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। সো আমরা স্ট্রিক্টলি চাচ্ছিলাম 1 ঘন্টার মধ্যে শোটা শেষ করতে। সো আমরা যদি অ্যাকচুয়ালি মানুষের কাছ থেকে আরো রেসপন্স পাই যে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা দরকার, আই থিঙ্ক আমরা করতেই পারি। এখানে আর আমাদের ইচ্ছা ছিল অনেকগুলো ইমপ্লিকেশন নিয়ে কথা বলার। মাসিয়াত হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা আপনার অটোমেশনের ক্ষেত্রে কিভাবে এই implication হয় সেটা নিয়ে কথা বলার, মানে কথা বলে গিয়েছিল। তো আমারও ইচ্ছা ছিল এটা নিয়ে আরো একটু কথা বলার। তো সেটা আজকে অবশ্যই সম্ভব হচ্ছে না। সো হোপফুলি সেটা আমরা সামনে করতে পারবো। সো দিন শেষে মানে এগুলো আমরা কাইন্ড অফ ওপেন এন্ডেড রেখে যাচ্ছি, কারণ অ্যাকচুয়ালি একটা সলিউশনে মানে সলিউশনের কাছাকাছি পৌঁছানোর মতো পড়াশোনা করা বা ওই পরিমাণ সময়, ওই পরিমাণ রিগোরাস ক্যালকুলেশন আমরা কেউই করছি না এখন 1 ঘন্টার মধ্যে, সম্ভব না। সো কোনো উত্তর আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। আমরা যেটা করতে পারি, নিজেদের এই জাজমেন্টের অ্যাবিলিটিটা বা ডিসিশন মেকিং অ্যাবিলিটিটা সেটাকে আরেকটু রোবাস্ট করে গড়ে তুলতে পারি। সো এই ব্যাপারে যে একটা প্রশ্ন এসেছে আমাদের মানে কমেন্ট বক্সে, যে ট্রলি প্রবলেমের কি কোনো অ্যাবসলিউট কারেক্ট সলিউশন বিদ্যমান, না এক স্কুল অফ থটের এককভাবে মানে ব্যাখ্যাই বিদ্যমান? ওকে, সো খুবই মানে ক্রিটিক্যাল, মানে মানে এই ডিসকাশনের সবচাইতে ক্রুশিয়াল প্রশ্ন বোধহয় এটা, যে আসলে আদৌ আমার কোনো সলিউশন পাওয়া সম্ভব কিনা। ওকে, সো প্রথম থেকে যেটা বলছি, মানে অ্যাটলিস্ট এই ডিসকাশনে সেই সলিউশন পাওয়া সম্ভবই না। যদিও সম্ভব হয়, সেটা অনেকটা হয়তো বা আইডিয়াল সিচুয়েশনে, যে আমি হয়তো বা কন্টিনিউয়াস এগুলো নিয়ে হচ্ছে ক্যালকুলেশন করে যাচ্ছি, ডিবেট করে যাচ্ছি, করতে করতে হয়তো বা 1 কোটি বছর পরে আমি এর সলিউশন পাবো, হয়তো এরকম সম্ভব। কিন্তু যতদিন সম্ভব না, ততক্ষণ আমরা কি করতে পারি, আমরা অ্যাকচুয়ালি এই যে আমাদের মোরাল ডিসিশন মেকিংটা যাচাই বাছাই করতে পারি। সো এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে মাসিয়াত কথা বলবে, এবং কথা বলি অ্যাকচুয়ালি আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করতে হবে, কারণ আমরা টাইমের বাইরে অলরেডি চলে গেছি। সো মাসিয়াত। আচ্ছা, আই থিঙ্ক মাসিয়াতের কানেকশনে প্রবলেম হচ্ছে। আচ্ছা, যদি প্রবলেম কন্টিনিউ করে, আই গেস মানে আরো কিছু জিনিস ছিল, যেমন হচ্ছে একটু কথা বলি যে আরো অনেক কিছু নিয়ে আমরা কথা বলতে পারি নাই। তো কি নিয়ে কথা বলতে পারি নাই সেটা একটু বলে নি, যে আমাদের সিএসবির কমেন্ট বক্সে অ্যাকচুয়ালি হচ্ছে অনেক সুন্দর সুন্দর সাজেশন এসেছিল, যে মানে আরো আরো কিছু মানে এরকম ফিলোসফিক্যাল প্রবলেমের। যেমন আমার খুব ভালো একটি বন্ধু, সে হচ্ছে কমেন্ট করছে যে আর একটু টুইস্ট দেন, অন্য লাইনের একজন নিজের একজন ফ্যামিলি মেম্বার হোক, তখন কি করবো? সো আসলেই মানে অ্যাজ আ প্যারেন্ট অথবা অ্যাজ আ ফ্যামিলি মেম্বার আমার কি এক্সট্রা কোনো মোরাল ডিউটি আছে কিনা, সেই কোয়েশ্চেন চলে আসে। তো সেটা নিয়ে ডিসকাশনের বড় জায়গা আছে। এরপরে আহ আরেকটা সুন্দর থট এক্সপেরিমেন্ট আসছে, সেটা হচ্ছে আপনি আপনার পছন্দের মানুষ এবং আপনাদের অপরিচিত একজন ব্যক্তি, এই তিনজন এক রুমে আটকানো। সো আপনার হাতে একটা পিস্তল দেওয়া হয়েছে, যাতে একটি বুলেট। সো আপনাকে যে কোনো একজন গুলি করতে হবে, হয় আপনি নিজেকে গুলি করবেন, অথবা আপনার ফ্যামিলি মেম্বারকে, অথবা একদম অপরিচিত মানুষকে, কাকে গুলি করবেন। ওকে, ওপেন এন্ডেড রেখে গেলাম, সবাই চিন্তা করবেন। এরপরে আরো একটি সুন্দর প্রবলেম এসছে। তো এটি হচ্ছে একটা গেম থেকে আসা। তো একটা দ্বীপে দ্বীপের একটা গ্রামে প্লেগ হয়েছে এখন, খুবই ছোঁয়াচে একটা প্লেগ অসুখ, এই ধরেন করোনার মতো একটা অসুখ। তো
এবং খুব ডেডলি, মানে হইলে সঙ্গে সঙ্গে মারা যায় এরকম একটা। তো ওই গ্রামের নারী শিশু সহ সবাইকে প্রিস্টরা জ্যান্ত দিতেছে। প্লেয়ারের চয়েস থাকে এখানে, ওদেরকে বাঁচাবে নাকি প্রিস্টের হাতে ছেড়ে দিবে। তো না বাঁচালে সবাই তাকে অভিশাপ দিবে, কারণ অনেক মানুষ মারা গেল শেষমেশ আর ছড়াবে না প্লেগটা। আর বাঁচাতে পারলে লোকজন তাকে ধন্যবাদ দিবে, কিন্তু পরে ওই পুরো দিক ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা। তো এইখানে অ্যাকচুয়ালি হচ্ছে মানে কি করা উচিত। তো এরকম ওপেন অনেক কোয়েশ্চেন। একটু আগে আমাদের মানে এই কমেন্ট বক্সে, লাইভের কমেন্ট বক্সে ঋদ্ধি কমেন্ট করেছিল যে অ্যাকচুয়ালি টেরোরিজমের ক্ষেত্রে কি হয়, বা নিউক্লিয়ার বোম বাস্ট করবে, এখন আমি যারা বাস্ট করার চেষ্টা করছে ওদেরকে মেরে দেবো কিনা। ওকে, সো এই ধরনের কমপ্লিকেশন তো অনেক আছে। আমরা জাস্ট ওয়ার্ড থিওরি নিয়ে অনেকে জানি, যারা পড়াশোনা করেছেন, যে আসলে যুদ্ধে আমি যদি গ্রেটার গুডে চিন্তা করে আমি টেরোরিস্টদের সবাইকে মেরে ফেলতে পারি কিনা, বা টেরোরিস্টদের ওইখানে যদি ইনোসেন্ট মানুষ থাকে তাদের মেরে ফেলার অধিকার আমার আছে কিনা। ওকে, সো এই ধরনের অনেক কনসিডারেশন আছে, অনেক কোয়েশ্চেন আছে, যেগুলো নিয়ে আমরা আরো ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যেতে পারি। সো যদি আমরা আসলে মানুষের কাছে এরকম সারা পাই, হয়তো এরপরে আরো এরকম আলোচনা নিয়ে আসবো। আর হোপফুলি আমরা এই শোটা চালিয়ে যেতে পারবো। নেক্সট হয়তো অন্য কোনো একটা ফিলোসফিক্যাল প্রবলেম নিয়েও আমরা আলোচনা করব। সো আই থিঙ্ক মাসিয়াত চলে এসেছে এবার। সো একদম এন্ডিং রিমার্ক দেওয়ার জন্য, এই অনুষ্ঠানটা শেষ করার জন্য মাসিয়াতকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই সবগুলা প্রবলেম কিভাবে হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে কখনোই থাকে না, এবং কিভাবে এই জিনিসটা মাস স্কেলে চলে যায়, এবং কিভাবে মাস স্কেলের জিনিসপত্রগুলা দ্বারা বা পলিটিক্স দ্বারা বা পুরো সোসাইটি কিভাবে চলতেছে ওইটা দ্বারা আমরা প্রত্যেকে হইতেছে এফেক্টেড। সো আমরা হচ্ছে আসলে চিন্তা না করে পারি না যে কেন হচ্ছে আমরা এগুলা নিয়ে চিন্তা ভাবনা করবো এবং এই ডিসিশনগুলো মেক করবো, এবং ডিসিশন যদি অ্যাটলিস্ট মেক করতে নাও পারি তাহলে আমরা কেন মোস্ট পসিবল যে সলিউশনটা পসিবল ওইটার বেসিসে আমরা ডিসিশন নিব। তো এইখানে হচ্ছে আমি একদম মেইন যে বেসিক প্রবলেমটা ছিল, আমি যখন ট্রলিতে ছিলাম এবং আমি একজনকে মারবো নাকি 5 জনকে মারবো ওইটা নিয়ে আমি কনফিউজ ছিলাম, এবং এরপরে যখন ফ্যাটম্যান আসলো যে আমি যখন একটা মোটা লোককে ধাক্কা দিয়ে ফেলে দিব এবং ওইটার কারণে হচ্ছে 5 জন বেঁচে যাবে, এই দুই জায়গার ডিফারেন্সটা নিয়ে আমি কথা বলবো, এবং এখানে আমি একটু মোরাল আর লিগ্যাল ডিফারেন্সটা বলে আমি জিনিসটা শেষ করব। তো মোরালের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমি যখন একজন অথবা 5 জনকে ট্রলিতে বসে মারতেছি, ট্রলি স্টিয়ার করার মাধ্যমে, তখন আমার হয় একজনকে মারতে হবে, না হলে হচ্ছে 5 জনকে মারতে হবে। এখানে আমার আসলে আর কোনো থার্ড অপশন নাই, মানে ধরে নেওয়া হচ্ছে ইন দিস থট এক্সপেরিমেন্ট যেখানে আমার আর কোনো থার্ড অপশন নাই। তো ওখানে আমি আসলে একজনকে মারলেও সেটা আমার একটা খারাপ জিনিস ঘটতেছে পৃথিবীতে, আমি যদি 5 জনকে মারি তাইলেও একটা খারাপ জিনিস ঘটতেছে। কিন্তু যখন আমি ফ্যাটম্যানকে পুশ করব সেখানে এক্সট্রা যে খারাপ জিনিসটা ঘটতেছে, বা আমরা একটা জিনিস চিন্তা করি যে যখন আমাদেরকে এই ঘটনাটার পরে আমি ট্রলির ড্রাইভার হই বা আমি ব্রিজে দাঁড়িয়ে থাকা লোকটা হই যে ফ্যাটম্যানকে পুশ করতে বা পুশ করতে না পারে, আমাকে যখন লিগাল আইনের আওতায় নিয়ে আসা হবে তখন জিনিসটা কিভাবে দেখা হবে। তো আমি যখন হচ্ছে গিয়ে ট্রলিটাকে ঘোরায় 1 জন বা 5 জনকে মারতেছি, তখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার আর কোনো উপায় নেই, ওই দুইটাই অপশন। বাট আমি যখন ফ্যাটম্যানকে পুশ করতেছি তখন আমি আমার মতো আরেকটা মানুষের ডিসিশন নিজের হাতে নিতেছি, তার যে এজেন্সিটা আছে, তার চুজ করার যে জায়গাটা আছে, তার নিজের যে কনসেন্টটা আছে সেটাকে কমপ্লিটলি ভায়োলেট করে আমি তাকে পুশ করতেছি অন্য 5 জনকে বাঁচানোর জন্য। এখন এই জিনিসটা মানে আমি যখন হইতেছি গিয়া কিছু করতেছি না, আমি যখন সেখানে ইনঅ্যাকশনে আসি, তখন ওইটার উপর সোসাইটির ইম্প্যাক্ট কেমন, এবং তখন আমাকে আইনের আওতায় যেভাবে দেখা হবে, যেমন আমি যদি ট্রলি প্রবলেমে থাকি তাইলে কিন্তু আমাকে লিগেলি বা পাবলিক আমাকে যেভাবে দেখবে সেটা হচ্ছে আমার কিছু করার ছিল না, সেখানে আমাকে সেরকম ভিন্ডিকটিভ ভাবে দেখা হবে না। এবং আমার যেটা মনে হয় মোস্ট অফ দ্য পিপল আমরা যেটা করবো যে কিছুই করতে পারবো না, এত বেশি হতবিহল হয়ে যাবো যে 5 জন মারা যাবে। এটা আসলে একটা সিরিজে দেখাইছে, গুড প্লেস নামে, খুব ইন্টারেস্টিং একটা সিরিজ। আচ্ছা, কিন্তু যখন আমি ফ্যাটম্যানকে পুশ করছি তখন আমি অ্যাক্টিভলি একটা মানুষের এজেন্সি নিজের হাতে তুলে এনে তাকে হচ্ছে আমি খুন করতেছি। এটার জন্য যে মেন্টালিটিটা দরকার পড়ছে, এটার জন্য যে এটার জন্য যা কিছু দরকার পড়ছে, এখানে যে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আছে বা অন্য ইম্প্যাক্ট গুলো আছে, ওই জিনিসপত্রগুলোর কারণে মানে আইন আমাকে কিভাবে দেখবে এবং মানুষ আমাকে কিভাবে দেখবে, পাবলিক সিম্প্যাথি কি আমার প্রতি কাজ করবে, এই ক্ষেত্রে কিন্তু পাবলিক সিম্প্যাথি আমার প্রতি কাজ করার সম্ভাবনা খুবই কম। এবং হইতেছে গিয়ে আইনের আওতায় আমার যেটা হবে সেটা হচ্ছে যে আমি একজন মানুষকে খুন করছি। তো এই মোরাল জিনিসটা যেটা আমাদের লাইফের পার্সোনাল ডিসিশন গুলা, সেই জিনিসগুলা যেরকম হয় সেটা হইতেছে যে আমাদের খুবই মেসি, যে আমরা হচ্ছে হয়তো 5 জনকে মারতে চাই নাই কিন্তু আমরা 5 জনকে মেরে ফেলছি জাস্ট বিকজ দ্য হরমোনাল টেনশন ওইখানে যেটা ছিল ওইটার কারণে। এবং আমরা এরকম অনেক ধরনের মেসি ডিসিশন নেই, এবং অনেক ধরনের, এই জন্যই মানে পৃথিবী এত বৈচিত্র্যময়, কারণ আমাদের ডিসিশন গুলো খুবই
মাল্টিভেরিয়েট, মানে এতগুলো ভ্যারিয়েবল হচ্ছে আমাদের ডিসিশন মেকিং এর জন্য কাজ করে যে আসলে ওইটার ফলাফলগুলো হচ্ছে খুবই অদ্ভুত অদ্ভুত জিনিস ম্যানিফেস্ট করে এবং সুন্দর অসুন্দর সকল ধরনের জিনিস ম্যানিফেস্ট করে। কিন্তু আমরা যে জিনিসটা রেগুলেট করতে পারি সেই জিনিসটা হইতেছে একটা স্টেট বা একটা সোসাইটি, ওইটার ওইটার ডেঞ্জার, ওইটার হার্ম, ওইটার প্রিন্সিপাল, ওগুলো হচ্ছে আমরা ডিটারমাইন করতে পারি কিছুটা হইলেও, এবং ওগুলো আমরা মিনিমাইজ করে আনতে পারি। So, এই জায়গা থেকে আমি অথরিটিকে আমার জন্য কি কি ডিসিশন দিতেছি এবং অথরিটি আমাকে কিভাবে ট্রিট করতেছে এবং আমাকে হচ্ছে গিয়ে সে কিসের জন্য ইউজ করতেছে, আমার চয়েস কি সে ক্রিয়েট করতেছে নাকি হিডন মেশিনের মতো, নাকি আমি নিজে ক্রিয়েট করতেছি, এই জিনিসপত্রগুলো চিন্তা করার খুবই দরকার আছে। এবং আমাদের এই জায়গা থেকে অনেকগুলা কনসেপ্ট ইন্সপায়ার হয়, সেটা হচ্ছে যে হ্যাপিনেস কি, আমাদের চয়েস কি, সেলফের সেন্সটা আসলে কি, মানে আমি বলতে আমি আসলে কি বুঝাচ্ছি, আমি কি আসলে আমি, নাকি আমি হচ্ছে আমার চয়েস গুলো অন্য কিছুর দ্বারা মেড আপ। তো এই সব জিনিসপত্রগুলো নিয়ে আপনারা যদি আরো শুনতে চান তাহলে অবশ্যই আমাদেরকে সাজেস্ট করবেন, আর হচ্ছে গিয়ে আমরা চিন্তা ভাবনা করে যাবো, ওগুলো নিয়ে কথা বলে যাবো। এই কথা বলে আমি বিদায় নিচ্ছি, আর অন্যদেরকে বিদায় নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ মাসিয়া। ফারদিন নূরের বাসার ওইখানে নাকি একদম কারেন্ট সব চলে গেছে, সব ধরনের নেটওয়ার্ক বন্ধ, তো ফারদিন আর থাকতে পারছে না। সো থ্যাংকস মাসিয়া ফর দিস অ্যামেজিং কনক্লুশন। আমাদের আসলে অনেক কিছু বলার ছিল, আমরা লাস্ট এক সপ্তাহ ধরে অনেক প্রিপারেশন নিয়েছি। সো হোপফুলি সামনে হয়তো আরো কথা বলবো এই টপিক নিয়ে, বা এই টপিক না হলেও সিমিলার টপিক নিয়ে কথাবার্তা হবে। বাট স্পেসিফিক্যালি এই টপিক নিয়ে যদি আরো কথাবার্তা শুনতে চান প্লিজ আমাদের কমেন্ট করে জানান, বা আমাদের মেসেজ করতে পারেন, আমাদের যেভাবে রিচ আউট করতে চান করতে পারেন। সো I'll be very happy to talk about this further. So with that being said, আমি Abrar Mohit from Mechanical 18, been an absolute pleasure to host this show. আমার লাইফের ফার্স্ট রেডিও শো ছিল এটা। সো খুবই ভালো লাগছে, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। মাসিয়াতের জন্য সম্ভবত প্রথমবার ছিল, ফারদিনের আগে করেছিল। হ্যাঁ হ্যাঁ, আমার ফার্স্ট। হ্যাঁ, তো সবার পক্ষ থেকে বিদায় নিয়েছি। থ্যাঙ্কস আ লট। আমি পুরো সময় ধরে খেয়াল করেছি, প্রায় 30 জনের মানুষ অন এভারেজ পুরোটা সময় ধরে ছিলেন। তো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সামনে আশা করি আবার দেখতে পাবো। So that being said, Allah Hafiz, good night, goodbye.